শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, কেমন আছেন? অনেকদিন পরে ক্লাস হলো আমার, মানে হচ্ছে আর কি। হ্যাঁ ভালোই আছে। আচ্ছা, বেশ, শুরু করা যাক। বাকিরা যদি আসে তো আসতে থাকুক। ওম নমঃ শ্রীয়তিরাজায় विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। আচ্ছা, আমাদের কি হয়েছিল মনে আছে কিছু? 2 সপ্তাহ হয়ে গেছে। আমরা শেষ পর্যন্ত কি শিখেছিলাম? শেষে কিছু মাথায় আছে? সেদিন বোধহয় এইগুলোই ওই তারপরে বোধহয় আপনি হোমওয়ার্ক দিয়েছিলেন। আমি সেদিন ক্লাসে ছিলাম না, তো পরে শুনে নিয়েছিলাম। ওই সাধু, নন্দাম, পিতু, ভগবতা, এই সমস্ত ওই কোন হ্যাঁ, শব্দ, মানে বিভক্তি, তারপরে লিঙ্গ, এই সম্বন্ধে বোধহয় বলা হয়েছে। হ্যাঁ, মানে শব্দগুলোর আর কি অ্যাড্রেস দেওয়া হয়েছিল, অ্যাড্রেস, যে একটা হ্যাঁ। পার্টিকুলার রূপ, এটা শব্দরূপের আমরা সেটার পরিচয় আমরা কিভাবে দেব। যেমন ফর এক্সাম্পল ধরুন এরকম, এই যে এখানে কয়েকটা এক্সাম্পল আছে, মানে সেটা কোন কারান্ত শব্দ, শেষে কোন অক্ষর আছে, সেই অনুযায়ী আমরা বলবো যে এই শব্দটা এই বর্ণান্ত শব্দ, যে বর্ণ শেষে আছে। ধরুন পঙ্কজ শব্দ, পঙ্কজ শব্দ শেষে অকার আছে, তাহলে এটা একটা অকারান্ত শব্দ। অকার শেষে আছে, এইরকম একটা শব্দ। আর কোন লিঙ্গের শব্দ? নপুংসক লিঙ্গের শব্দ আর বহুবচন। তার যদি আমরা একটা রূপ দেখি, শব্দরূপ দেখি, ধরুন পঙ্কজানি, আপনারা এতদিনে কিছু শব্দরূপ শিখেছেন, অবশ্যই শিখেছেন। ফল শব্দরূপ শিখেছেন, তাই তো? ফল শব্দের হচ্ছে বহুবচনে কি হয়? প্রথমার বহুবচনে ফলম, ফলে, ফলানি। তাহলে সেরকমই ফলানি তার একটা হুবহু একই রূপ পঙ্কজানি। তাহলে এই পঙ্কজানি বা ফলানি, এই শব্দের আমরা অ্যাড্রেস কিভাবে বলবো? ফলানি এই শব্দরূপটার অ্যাড্রেস কি না? অকারান্ত ফল শব্দের, অকারান্ত নপুংসকলিঙ্গ ফল শব্দের প্রথমার বা প্রথমা বিভক্তির বহুবচন। এইভাবে আমরা শব্দগুলোর অ্যাড্রেস দেব। আচ্ছা, এটা মানে কোনো ডাউট নেই তো এই বিষয়টাতে? এতদিন আশা করি আপনাদের শব্দরূপ কিছু হয়েছে, বাকি স্যারেরা পড়িয়েছেন। হ্যাঁ, শব্দরূপ হয়েছিল, কিন্তু আমরা ওই মানে কাগজ, মানে পেয়েছি, আহ, পেয়েছি গতকাল। গতকাল না, বুধবার, মানে তার আগে পড়িয়েছেন, কিন্তু উনি মানে দ্বিতীয় বোধহয় খেয়াল ছিল না। যাই হোক, আমি অন্তত পড়তে শুরু করেছি ওই গতকাল থেকে। মানে আমি বাড়িতে ওটা প্র্যাকটিস করতে শুরু করেছি। তার আগে ওটা আচ্ছা, পড়েছি, মানে আমি পাইনি, বইও তো নেই, ফলে শব্দরূপ গুলো আমি পাইনি। আচ্ছা, অন্যরা দেখুন আমি শিখছে, একটা ওটা জানি। এক্সাম্পল দিচ্ছি এখানে। ধরুন এখানে রাম শব্দ, এখানে সবগুলো শব্দ আছে। হুম, তো চিন্তার কিছু নেই। মানে শব্দগুলোর অ্যাড্রেস আমরা কিভাবে দেব? ধরুন একটা রামে ভ্যাহ, ধরুন এই যে রূপটা আছে, এই রূপটা, এই রূপটার আমরা অ্যাড্রেস কিভাবে দেব? ধরুন এই যে রূপটা আছে রামৈহি, এটার আমরা অ্যাড্রেস কিভাবে দেব? কি বলবো আমরা? এটা হচ্ছে, দেখুন শব্দের অ্যাড্রেস কি আছে, এটা এটা একটা অকারান্ত পুংলিঙ্গ শব্দ। তাহলে অকারান্ত আমরা এইভাবে বলবো রামৈহি। এই শব্দরূপ দিয়ে যদি আমাদের বলা হয় যে এটার পরিচয় দেয়া হোক, আমরা কি বলবো? যে অকারান্ত পুংলিঙ্গ রাম হুম, শব্দের হুম, তৃতীয়া বিভক্তির বহু হুম, বচনের রূপ, হুম, তাই না? এটাই হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, রামৈহি, এটার হচ্ছে ফুল অ্যাড্রেস এটাই। হুম, হুম, এইভাবে আমরা অ্যাড্রেস দেবো।
ধরুন আর একটা ধরুন এখানে ফল শব্দের যদি এখন এটা দেওয়া হয় এই অংশটা, এই ফল শব্দের এই রূপটার অ্যাড্রেস দেওয়া হোক, আমরা কি বলবো? ওখানে পুংলিঙ্গ ছিল, এখানে অকারান্ত, নপুংসক লিঙ্গ। হ্যাঁ, নপুংসকলিঙ্গ ফল ফল শব্দের শব্দের তৃতীয়া বিভক্তির বহুবচন। বহুবচন, ইয়েস, এরকমই। ধরুন স্ত্রীলিঙ্গ একটা শব্দ, রমা শব্দ, এটা হুম, হুম। আমরা এটার অ্যাড্রেস কিভাবে দেব? আকারান্ত স্ত্রীলিঙ্গ রমা শব্দের তৃতীয়া বিভক্তির বহুবচন। আচ্ছা, এবারে মানে ডিফারেন্স বোঝা যাচ্ছে। হুম। ঠিক আছে, এইভাবে তাহলে আমরা শব্দরূপের অ্যাড্রেসগুলো দেব। আচ্ছা, এবার আমাদের যে বিভক্তিগুলো আছে, আমরা এবার মেনলি যেটা আমরা দেখব, আমরা কারক দেখব। মানে আমরা হচ্ছে প্রত্যেকটা বিভক্তিতে, মানে প্রত্যেকটা বিভক্তি আমরা কখন ব্যবহার করি ইত্যাদি বিষয়গুলো আমরা আস্তে আস্তে সেগুলো দিয়ে ছোট ছোট সেন্টেন্স বানাবো আমরা আস্তে আস্তে। আচ্ছা, প্রথমে আমরা প্রথমা বিভক্তির শব্দরূপ দিয়ে ছোট ছোট বাক্য বানাবো। আচ্ছা, এবার বাক্য বানাতে গেলে আপনারা সবাই জানেন যে একটা খুব বেসিক নিড, সেটা হচ্ছে ক্রিয়াপদ, তাই না? উইথাউট ভার্ব আমরা কোনো বাক্য বানাতে পারবোই না, তাহলে আমাদের ক্রিয়াপদ লাগবে। আপনাদের ধাতুরূপ হয়েছে? ধাতুরূপ শেখানো হয়েছে তো না, কিছু? ধাতুরূপ তো মনে হয় হয়নি। আচ্ছা, ধাতুরূপ এখনো হয়নি, কোনো স্যার শেখাননি, তাই তো? আচ্ছা, ধাতুরূপ শেখার তাই আগে, তো মনে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বাকিরা মানে আপনি ক্লাসে হয়তো থাকেননি, এরকম কিছু ব্যাপার আছে কি, মানে শেখানো হয়েছে আপনি ছিলেন না, অন্য কেউ ছিলেন, এরকম কিছু? সৃজা? না, ধাতুরূপ হয়নি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে শব্দরূপের ব্যাপারটা, মানে যদি আমি বলি যে শব্দরূপের ওভারঅল একটা ব্যাকগ্রাউন্ড, সেটা আমরা এখনো পর্যন্ত দেখেছি, এই বিষয়ে কোনো ডাউট নেই। মানে যদি বলা হয় যে হোয়াট ইজ শব্দরূপ, শব্দরূপ কি, তার একটা পূর্ণাঙ্গ বিবরণ আমরা পেয়েছি। আচ্ছা, ঠিক একই ওয়েতে আমরা আমাদের ধাতুরূপ দেখবো, মানে ক্রিয়াপদের স্ট্রাকচার কেমন হয় সেটা আজকে একটু দেখবো, আমরা সিস্টেমেটিক্যালি একটু দেখবো কেমনটা, দেখে আমরা ছোট ছোট বাক্য বানাবো, কারণ আমাদের ভার্ব লাগবে, ছোট ছোট বাক্য বানাতে গেলে আমাদের ক্রিয়াপদ অবশ্যই লাগবে। আচ্ছা, একটু আমরা ভাবি, মানে আমরা আমাদের নিজেদের যে মাতৃভাষা, সেখানে ক্রিয়াপদের ব্যবহারটা কেমন হয়। ধরুন বলা হচ্ছে যে প্রথম পুরুষ দিয়ে তিনটে বাক্য বলুন, মানে প্রথম পুরুষের কর্তা, প্রথম পুরুষের কর্তা দিয়ে তিনটে বচনে তিনটে বাক্য বলুন। আমি বাক্যগুলো লিখবো, ঠিক আছে? আমরা এভাবেই শিখবো, আমাদের মাতৃভাষার সাপেক্ষেই শিখতে হবে যে কোনো ল্যাঙ্গুয়েজ, না হলে সেই ল্যাঙ্গুয়েজটা আমরা কোনোভাবেই শিখতে পারবো না। মাতৃভাষার সাপেক্ষে যদি শিখি তবেই শেখাটা পারফেক্ট হবে। আচ্ছা, বলুন প্রত্যেকে, মানে এক একটা, তিনজনে আছেন, তিনজনে এক একটা করে বাক্য বলবেন, প্রথম পুরুষের তিনটে বাক্য বলুন। আমি স্ক্রিনটা শেয়ার করি 1 মিনিট, তারপরে বলবেন। প্রথম পুরুষ কর্তা, তাহলে কর্তা প্রথম পুরুষ, এইরকম তিনটে বচনে তিনটে বাক্য বলুন। বলুন, প্রথম হচ্ছে এক বচন, কর্তা এক বচন, প্রথম পুরুষ এক বচন, একেবারে ছোট্ট একটা বাক্য, শুধু ক্রিয়াপদ থাকবে আর কর্তা থাকবে, আর কিছু না। রাম ফুল তুলছে, এরকম কি? না, এখানে কর্ম এসে যাচ্ছে। ও, ও আলো কর্ম। একদম খুব সহজ একটা ক্রিয়াপদ, প্রসিদ্ধ একটা ক্রিয়াপদ, এই ফুল তুলছে এগুলো মানে অনেকটাই আমাদের একটু কঠিন ক্রিয়াপদ হয়ে যাবে। ও, একেবারে যেটা প্রসিদ্ধ পরিচিত, এরকম রাম পড়ছে, আচ্ছা। রাইট? হুম। আমরা পড়ছে ক্রিয়াপদটাই নিলাম। আচ্ছা, এবার আমাদেরকে যেহেতু মানে প্রথম পুরুষের তিনটে বচনেই করতে হবে, তাহলে আমরা রাম নিচ্ছি না কর্তা হিসেবে, কর্তা হিসেবে আমরা বালক নিচ্ছি, তাহলে আমরা যাতে আমরা বলতে পারি যে দুজন বালক, অনেকজন বালক, তাই না? এইভাবে নিচ্ছি আমরা। তাহলে প্রথম বাক্য হচ্ছে, 1 মিনিট, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। বালক পড়ছে, এখানে আমি লিখে দিই স্পষ্ট করার জন্য আরো, একজন বালক পড়ছে। ওকে, এটা গেল। তারপরে দ্বিবচনের বাক্যটা কেমন হবে? বলুন বলুন, বলতে হবে। দুজন বালক পড়ছে। পড়ছে, এরপরে এবারে অনেকজন অনেকজন বালক পড়ছে। বা অনেক বালক, হ্যাঁ, অনেক বালক পড়ছে। এটা গেল আমাদের প্রথম পুরুষ, কর্তা প্রথম পুরুষ আছে এবং প্রত্যেকটা বচনেই আছে, এটা একটা গেল। আচ্ছা, নেক্সট মধ্যম পুরুষ।
মধ্যম পুরুষ দিয়ে মানে মধ্যম পুরুষের একই রকম ভাবে তিনটে বচনেই বলতে হবে। মধ্যম পুরুষ বলতে তুমি, তাই তো? স্যার বলছি ওই একজন বালক, হ্যাঁ এটা তো ধরুন বালক বালকাহা বললেই একজন বোঝাবে, আবার হ্যাঁ, দুজন বালক সেটা বালকাও বললেই ওই মানে এই দুজন দুই ব্যাপারটাকে আর বোঝানোর ওটা বলার স্পেসিফিক প্রয়োজন নেই। হুম, ওটা আচ্ছা। যদি আমরা যদি দুই শব্দ ইউজ করি আবার বালকও এটাও বলি, হুম। তাহলে সেটা একটা পুনরুক্তি হচ্ছে। হ্যাঁ, মানে বালকও বললেই হয়ে যাবে, তাই তো? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ। আচ্ছা, তুমি পড়ছো, তোমরা 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 দুজন দুজন পড়ছো, পড়ছো, আর নেক্সট তোমরা সবাই পড়ছো, বা তোমরা তোমরা সকলে পড়ছো। সবাই পড়ছো। ওকে, নেক্সট এবারে উত্তম পুরুষ। আমি উত্তম পুরুষে পড়ছি, বলুন, আমি পড়ছি, আমি পড়ছি, আমরা দুজন পড়ছি, আমরা দুজন পড়ছি, আমরা সবাই পড়ছি। আমরা সবাই পড়ছি। আচ্ছা, খেয়াল করে দেখুন, আমি জাস্ট ক্রিয়াপদগুলোকে হাইলাইট করছি, আপনারা একটু বলবেন কি মানে এখানে মানে ক্রিয়াপদের ক্ষেত্রে কি চেঞ্জ হচ্ছে, কখন চেঞ্জ হচ্ছে আর কখন চেঞ্জ হচ্ছে না ক্রিয়াপদটা। স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা বলুন এবারে ক্রিয়াপদগুলো কোথায় চেঞ্জ হচ্ছে, ক্রিয়াপদ চেঞ্জ হচ্ছে না? হ্যাঁ, শু- শু- আচ্ছা, হ্যাঁ, ওই কখন চেঞ্জ হচ্ছে? ওই শুধু ওই প্রথম প্রথম পুরুষে পড়ছে, তারপরে মধ্যম পুরুষে পড়ছো, আর আম, উত্তম পুরুষে আমি ক্ষেত্রে পড়ছি। করছি। আচ্ছা, তাহলে আমরা বাংলা ভাষাতে এই যে ক্রিয়াপদের পরিবর্তন, সেটাকে আমরা যদি একটু মানে জিস্ট আকারে লিখি একেবারে, সেটাকে যদি আমরা জেনারেলাইজ করি, তাহলে একটা রুল আমরা এখান থেকে পেতে পারি, যে এরকম যে ধরুন বচনের নিয়মটা জন্য কিরকম পাচ্ছি পরিবর্তন আমরা। হবে না, খালি ওই হ্যাঁ, পুরুষের জন্য পরিবর্তিত হবে। ইয়েস, পুরুষের ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে। গুড। তাহলে পুরুষ পরিবর্তিত হলে ক্রিয়াপদের রূপ পরিবর্তিত হচ্ছে, এরকম একটা রুল আমরা পাচ্ছি এখান থেকে, রাইট? আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা সংস্কৃতে কি পাই? তাহলে সংস্কৃতে আমরা এখন সংস্কৃত ভাষা জানি না, তাহলে যদি আমরা আমাদের মাতৃভাষার আদলেই যদি আমি সংস্কৃত ভাষাকে দেখি, তাহলে আমি সংস্কৃতে এখনো পর্যন্ত এই অনুযায়ী কটা ক্রিয়াপদ পাবো? তিনটি ক্রিয়াপদ, তিনটি তিনটে। পুরুষে তিনটি হুম। ক্রিয়াপদ পাবো, তাই তো? আচ্ছা, এবার সংস্কৃতের ক্ষেত্রে ব্যাপারটা কি, এখানে মানে যেমন আমরা শব্দরূপের ক্ষেত্রে দেখছি, বচনের ক্ষেত্রেও দেখছি একটা, যে তিনটে বচন দেখছি শব্দরূপের ক্ষেত্রে, প্রত্যেকটা বিভক্তি তিনটে করে বচন, সেরকমই প্রত্যেকটা পুরুষেরও তিনটে করে বচনে রূপ আলাদা আলাদা হবে। তাহলে আমরা এখানে বাংলায় যেটা একটা পুরুষে একটাই পাচ্ছি রূপ, সংস্কৃতে তাহলে কটা পাবো? একটা পুরুষে তিনটে বচনে কটা রূপ পাবো? নটা। তিনটে। তাহলে প্রত্যেকটা পুরুষে তিনটে করে হলে মোট আমরা 3 নটা রূপ পাবো আমরা, ঠিক আছে? মোট আমরা কটা রূপ পাবো? নটা রূপ। নটা। ধরুন আমি পঠ ধাতুর যদি লিখি, আমরা পঠ ধাতুর যদি লিখি, তাহলে আহ প্রথম পুরুষের রূপগুলো কেমন হবে? পঠতি, পঠতঃ, পঠন্তি। হুম। মধ্যম পুরুষে পঠসি, পঠথঃ, পঠথ। উত্তম পুরুষে পঠামি, পঠাবহ,
পঠামহ। ঠিক আছে, এটা হচ্ছে তিনটে রূপ। ব্যাপারটা তাহলে কি হচ্ছে, বাংলাতে যেটা পুরুষ পরিবর্তিত হলে, মানে পরিবর্তিত হলে ক্রিয়াপদের রূপ পরিবর্তিত হচ্ছে, এখানে শুধু পুরুষ না, পুরুষ প্লাস তার সাথে বচন। ঠিক আছে, পুরুষ এবং তার সাথে বচন। তাহলে এইভাবে আমরা কটা করে রূপ পাবো আমরা প্রত্যেকটা কালের ক্ষেত্রে, মানে বর্তমান, ভবিষ্যৎ, অতীত, তিনটে কালে আমরা তাহলে ক্রিয়াপদের কটা করে রূপ পাবো? 9টা করে রূপ পাবো। হুম হুম ঠিক আছে, এটা যেটা আমরা লিখেছি সেটা হচ্ছে বর্তমান কালের রূপ। আচ্ছা, এবারে এই যে 9টা ক্রিয়াপদ আছে আমাদের, এটা বাক্যের স্ট্রাকচারের জন্য যেহেতু লাগবে আমাদের, এই ক্রিয়াপদগুলোর অ্যাড্রেস কি? যেমন আমরা শব্দরূপের ক্ষেত্রে অ্যাড্রেস, একটা শব্দরূপের, একটা পার্টিকুলার শব্দরূপের অ্যাড্রেস কি সেটা আমরা যেরকম ইন ডিটেলস দেখেছি, সেরকমই এই পঠতি, এটা তাহলে অ্যাড্রেস কি আমরা বলবো? পঠতির অ্যাড্রেস কি? পট ধাতুর প্রথমা বিভক্তির এক বচন। প্রথমা বিভক্তি না, এটা প্রথম পুরুষ, এখানে তো বিভক্তি প্রথম নেই। হ্যাঁ, প্রথম পুরুষ আছে, প্রথম পুরুষ এক শব্দরূপের বচন। ক্ষেত্রে বিভক্তি। আচ্ছা, তাহলে পট ধাতুর প্রথম পুরুষ, প্রথম পুরুষের এক বচনের রূপ। ঠিক আছে, রাইট? হুম। আচ্ছা, এরকম প্রত্যেকটা বলে বলে যান, একজন করে একটা করে বলে বলে যাবেন। পঠতঃ, এটার অ্যাড্রেস কি হবে তাহলে? পট ধাতুর দ্বিতীয় পুরুষের, দ্বিতীয় পুরুষ না তো, প্রথম সরি, পুরুষ তো, প্রথম পুরুষের বহু বচনের রূপ, দ্বিবচনের রূপ এটা। দ্বিবচনের রূপ। ওকে, আচ্ছা, নেক্সট আর পঠন্তি পরের জন। পট ধাতুর প্রথম পুরুষের ও বহু বচনের রূপ। আচ্ছা, এবার অন্য একজন কেউ বলুন, মধ্যম পুরুষটা বলুন পরপর। পঠসি, কে আছে? সৃজা, হ্যাঁ, বলো। পঠসি পট ধাতুর দ্বিতীয় পুরুষের, দ্বিতীয় না, মধ্যম পুরুষ, মধ্যম পুরুষের এক বচনের রূপ। এক বচনের রূপ। হ্যাঁ, পঠতঃ, প্রথম, সরি, আমি আচ্ছা আমি একটু মধ্যম, লিখে দিচ্ছি পাশে, এক এক হ্যাঁ, করে লিখে দিচ্ছি। তাহলে পঠতির এখানে তাহলে এটা কত? এটা হচ্ছে প্রথম পুরুষ, এটা পঠসি, এই লাইনটা হচ্ছে পুরোটাই মধ্যম পুরুষ, আর পঠামি হচ্ছে উত্তম পুরুষ। ঠিক আছে, তাহলে এবার মধ্যম পুরুষটা পরপর বলে যাও তাহলে। পঠসি, হ্যাঁ, মধ্যম পুরুষের এক বচনের রূপ প্রথম একটা, তারপরে হচ্ছে মধ্যম পুরুষের দ্বিবচনের আর বহু বচনে। মধ্যম পুরুষ বহু বচনে। ঠিক আছে, তাহলে বোঝা গেছে। আচ্ছা, এবার উত্তম পুরুষটা শকুন্তলা ম্যাডাম আপনি বলুন। পঠামি পট ধাতুর মধ্যম উত্তম পুরুষের উত্তম পুরুষের এক এক বচনের বচন, রূপ। পঠাবহ পর ধাতুর উত্তম পুরুষের দ্বিবচন, পঠামহা পর ধাতুর উত্তম পুরুষের বহু বচন। বহু বচন। আচ্ছা, এবার এই যে আমরা অ্যাড্রেস যেগুলো দিলাম, ক্রিয়াপদের অ্যাড্রেসে আমরা কি কি যোগ করছি? যেমন শব্দরূপের অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা প্রচুর জিনিস যোগ করেছিলাম, শেষে কোন অক্ষর আছে, কোন লিঙ্গের শব্দ, তাই না? যে ফল শব্দ, অকারান্ত, পুংলিঙ্গ, প্রথমা বিভক্তি, এরকম করে বলেছিলাম। তাহলে ওখানে আমরা কি কি, মানে অ্যাড্রেসের জন্য কোন কোন ক্রাইটেরিয়া নিয়েছিলাম আমরা ওখানে? শেষে কোন অক্ষর আছে, কোন লিঙ্গের শব্দ, কোন বিভক্তিতে আছে, কোন বচনে আছে। তাহলে ওখানে লিঙ্গ, মানে শেষে কোন অক্ষর আছে তার সাথে লিঙ্গ, তারপরে হচ্ছে বিভক্তি, বচন, এই কয়েকটা অংশ আমরা দেখেছি শব্দরূপের ক্ষেত্রে। ধাতুরূপের ক্ষেত্রে আমরা কি দেখছি? পুরুষ আর বচন, এর বাইরে আর কিছু না, তাই তো? এই পুরুষের এই বচনের রূপ, তাহলে পুরুষ আর বচন দুটো জিনিস আমরা দেখছি। অ্যাড্রেস দেওয়ার ক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখছি, দুটো বিষয়, পুরুষ আর বচন। আচ্ছা, এখানে কটা ক্রিয়াপদ আছে মোট? 9টা, তাই না? আচ্ছা, 9টা ক্রিয়াপদকে আমি একটা বাক্যে
আমি তো একসাথে 9টা ক্রিয়াপদ ইউজ করতে পারবো না। আমি একটা বাক্যে একটাই ক্রিয়াপদ ইউজ করব। তাহলে এখন কোন বাক্যে কোন পার্টিকুলার ক্রিয়াপদটা ইউজ করব, সেটার ক্ষেত্রে নিয়ম কি, সেটা কিভাবে ঠিক হবে না, বাক্যে কর্তার পুরুষ এবং বচন দেখেই ঠিক হবে। অর্থাৎ যদি আমি দেখি যে বাক্যে কর্তার পুরুষ এবং বচন প্রথম পুরুষ একবচন, তাহলে আমি ক্রিয়াপদটাও প্রথম পুরুষ একবচনের যে রূপটা সেটাকেই ব্যবহার করব। তাহলে এখন আপনারা এই যে বাক্যগুলো আছে, এই প্রত্যেকটা বাক্যের অনুবাদ এখন সবাই করে দিতে পারবেন। আচ্ছা দেখুন, আপনারা বলার চেষ্টা করুন। তাহলে বলুন, প্রথম এই যে বাক্যটা আছে, এটা তাহলে অনুবাদ আমরা কি করব? একজন বালক মানে, আর এখানে কর্তা, কর্তায় কি হয় সবসময় প্রথমা বিভক্তি। তাহলে একজন বালক, এখানে বালক কর্তা, কজন বালক? একজন। তাহলে বালক শব্দের প্রথমার একবচনের রূপটাকে আমাকে ব্যবহার করতে হবে, তাই তো? বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, আমার একটু গন্ডগোল হচ্ছে। হ্যাঁ, আমি পাচ্ছিলাম না এটা, এই স্পিকার। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, বুঝেছি। হ্যাঁ, তাহলে একজন বালক, এখানে বালক কর্তা, কর্তা কারকে কোন বিভক্তি? প্রথমা বিভক্তি। প্রথমে। হ্যাঁ। তাহলে প্রথমা বিভক্তির রূপটা আমাকে নিতে হবে। এবার প্রথমা বিভক্তির আবার 3টে রূপ, আমি কোনটাকে নেব? এক বচনের কজন বালক? বালকঃ। একজন বালক, তাই একবচনের রূপ নেব। হুম। তাহলে প্রথমা বালক শব্দের প্রথমা বিভক্তির একবচনের রূপটা আমাকে নিতে হবে। একবচনের রূপটা কি আছে? পঠতি। না, বালক শব্দের। ও ও আচ্ছা, বালকঃ। বালকः। বালকঃ, একবচনে বালকঃ। আর ক্রিয়াপদ কোনটাকে নেব? পঠতি। কেন নেব? না, বাক্যের কর্তা প্রথম পুরুষ একবচন, এক তাই বচন। 9টা হ্যাঁ। ক্রিয়াপদের মধ্যে আমার যেটা প্রথম পুরুষ একবচনের ক্রিয়াপদ সেটাকে আমি নেব। হুম। তাহলে বালকঃ পঠতি। তাহলে একজন বালক পড়ছে, এই বাক্যের অনুবাদ কি? বালকः পঠতি। পঠতি। খুব সহজ, তাই না? আচ্ছা, এর পরের বাক্যটা কি হবে? দুজন বালক। ওটা তো মনে নেই, বালকৌ বোধহয়। बालकौ पठतु। বালকৌ বালক, পঠতः। হ্যাঁ, দুজন বালক। তাহলে কি হবে? বালকৌ। প্রথমা বিভক্তির দ্বিবচনে কি রূপ হয়? বালকৌ। নরহ নরৌ, বালকঃ বালকৌ। আর ক্রিয়াপদ কোনটাকে নেব? पठतः। পঠতঃ। বিসর্গ আছে, বিসর্গের উচ্চারণ কেমন করবেন? পঠতঃ। বিসর্গকে কি বলবেন? হকার বলবেন, ঠিক আছে? হকারের মতো করে, পঠতঃ। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি হবে এটা? অনেক বালক, बालकः बालक বহুবচনে बाल বালকাহা। আর ক্রিয়াপদ কোনটাকে নেব? প্রথম পুরুষ বহুবচনের ক্রিয়াপদটাকে নেব। তাহলে কি হবে? पठन्ति। পঠন্তি, বালকাহা পঠন্তি। আচ্ছা, এরপরে তুমি পড়ছো, এটা আপনারা জানেন না, তাই তো? ना सर। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখুন, এখানে প্রথমা বিভক্তির রূপগুলো আছে, ঠিক আছে? আমাদের যেগুলো প্রয়োজনীয় শব্দ ব্যবহারে, সেগুলোর প্রত্যেকটা শুধুমাত্র প্রথমা বিভক্তির রূপগুলোই দেওয়া আছে। প্রথমা বিভক্তি 3টে বচনে। যেমন ধরুন, রাম শব্দের প্রথমার রূপ কেমন হয়? রামঃ রামৌ রামাহ। হরি শব্দের কেমন হয়? হরিহি হরি হরয়ঃ। সীতা শব্দের সীতা সীতে সীতাহ। গুরু শব্দের গুরুহু গুরু গুরবঃ। ফল শব্দের প্রথমার রূপ কেমন হয়? ফলম ফলে ফলানি। পুষ্প শব্দের কেমন হয়? পুষ্পম পুষ্পে পুষ্পানি। আচ্ছা, এবারে সর্বনামবাচক যে শব্দগুলো আছে তার মধ্যে ধরুন অসমত, যুষ্মৎ আমাদের তো লাগবে এখনই। তাহলে আমাদের এখন কি লাগবে? তুমি লাগবে, তাই তো? তাহলে তুমি শব্দের মূল শব্দ কি? যুষ্মৎ। তার প্রথমা বিভক্তির রূপ কেমন হয়? দেখুন এখানে লেখা আছে, কি আছে? ত্বম ইউবাম, এক বচনে ত্বম, দ্বিবচনে ইউবাম, বহুবচনে ইউয়ম। প্রত্যেকের স্পিকারটাকে অন করে দিন। ঠিক আছে, একটু নয়েজ হবে,
কিন্তু একসাথে একটু বলতে হবে সবাইকে, ঠিক আছে? এটা সামনাসামনি থাকলে ভালো হতো, অফলাইন ক্লাস হলে। আমি একবার বলবো, ত্বম ইউবাম ইউয়াম, আপনারা সবাই বলবেন, নয়েজ হলেও অসুবিধা নেই, একটু শুনে নেবেন, কিন্তু অসুবিধা হবে না তো, আপনারা সবাই অন্যান্য জায়গায় আছেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, ত্বম ইউবাম ইউয়াম, তম Tam ইউয়াম ইউয়াম আর একবার, আমি আর একবার বলছি, আর একবার বলবেন, ত্বম ইউবাম ইউয়াম। তম ইউয়াম ইউয়াম আচ্ছা, আমাদের অসমতটাও লাগবে, তার রূপটা কেমন ওটা বলছি, মানে অসমত বলতে আমি, তাহলে তারপরে তোমাদের কেমন রূপ হয়? অহম আবাম বয়ম, অহম অহম আবাম বায়ম আর একবার, অহম আবাম বয়ম। অহম অহম আবাম বায়ম যুষ্মৎ শব্দ আবার, ত্বম ইউবাম ইউয়াম। তম ত্বম ইউয়াম 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 আচ্ছা, এবার আমি অসমত যুষ্মৎ আর বলবো না, আমি রিপিট করব, আপনারা কয়েকবার বলবেন, দেখবেন মাথায় থেকে যাবে। আসলে আবৃত্তি করলে মাথায় থেকে যাবে, কোনো অসুবিধা নেই। আমি যেটা বলবো সেটা বলে বলে যাবেন, অহম ত্বম যেটা বলবো, আর আমি আর অসমত যুষ্মৎ আর রিপিট করবো, এভাবে বলবো না। অহম আবাম বয়ম, অহম আবাম বায়ম ত্বম ইউবাম ইউয়াম, তম ইউয়াম ইউয়াম অহম আবাম বয়ম, অহম আবাম বায়ম ত্বম ইউবাম ইউয়াম। তম ইউয়াম ইউয়াম রামঃ রামৌ রামাঃ, রামঃ রামৌ রামঃ ফলম ফলে ফলানি, ফলম ফলম ফলে ফলানি অহম আবাম বয়ম, অহম আবাম বায়ম ত্বম ইউবাম ইউয়াম। তম ইউয়াম ইউয়াম তাহলে সবার আমি আর তুমি মুখস্থ হয়ে গেছে প্রথমা বিভক্তির রূপ, হয়েছে তো? কার হয়নি? না হলে আমরা আবার বলবো। ওই স্যার ইউয়াম, ওই মানে ত্বমের ত্বম হ্যাঁ ইউবাম ইউয়াম হ্যাঁ, ইউয়াম। আচ্ছা, ইউয়াম। সংস্কৃতে তো অন্তর্জ নেই, অন্তস্থ একমাত্র আছে, তাহলে এখানে ইউয়াম, তার উচ্চারণটা ইউয়াম। আচ্ছা, কার মুখস্থ হয়নি হাত তুলুন, আমি ধরবো সবাইকে, আমি স্ক্রিনটাকে দূরে সরিয়ে দেবো, দিয়ে আর সবাইকে ধরবো, সবাইকে বলতে হবে অহম আবাম বয়াম ত্বম ইউবাম ইউয়াম। সবার হয়ে গেছে? মুখস্থ হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আর একবার বলে নিন, লাস্ট বার। অহম আবাম বয়ম, অহম আবাম বয়ম অহম আবাম বয়ম, অহম আবাম বয়ম ত্বম ইউবাম ইউয়াম। তম ইউবাম ইউয়াম। আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার আমি স্ক্রিনটা ইনভিজিবল করে দিচ্ছি। বলুন এবারে, কে বলবেন প্রথমে, কে বলবেন? Sir, আচ্ছা, বলুন। tam tam pathosi. না, বাক্য না, আমি রূপগুলো বলতে বলেছি। ত্বম, এটা যে রূপগুলো পড়লাম আমরা, প্রথম বিভক্তি 3টে করে রূপ,
अच्छा এই রূপগুলোকে বলুন। ত্বম ইউবাম ইউয়াম অহম আবাম বয়ম। अहम आवाम वयम হুম तम युवाम युवम বাহ। নেক্সট, শকুন্তলা ম্যাডাম। অহম আবাম অয়ম বয়ম তম বয়ম, হ্যাঁ, অহম আবাম বয়ম বয়ম। বয়ম তম ইউয়াম হুম ইউয়ামটা বোধহয় বহু বচনে হ্যাঁ, ইউয়াম। ইউয়াম আর মাঝেরটা বোধহয় ইউবাম কিন্তু এইভাবে তম বললে মনে থাকবে, ইউবাম যেভাবে আমরা ইউয়াম। পড়লাম না, এইভাবে বলবেন, দেখবেন এটা আর পরে ভুলবেন না। এইভাবে পড়লে আর কি, আজকে এখন বলে দিচ্ছেন, কালকে ভুলে যাবেন না। হ্যাঁ হ্যাঁ কিন্তু রিদিমে পড়লে একটা কি হয়, ওটা মনে থেকে যাবে। যেটা বললাম আমরা, যে অহম আবাম বয়ম ত্বম ইউবাম ইউয়াম, এইভাবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে বলুন, সৌরদীপ্ত বাবু বলুন। আম, अहम आवाम आवाम अहम বয়ম आवाम यूयाम ना না, सॉरी অহম আবাম বয়ম। हाँ सॉरी सॉरी हाँ अहम आवाम वयम হুম त्वम युवाम युयाम বাহ। এরপরে সৃজা। হ্যাঁ, अहम आवाम वयम त्वम युवाम युयन। বাহ। আচ্ছা, এবারে তাহলে বাক্যের অনুবাদটা করা যাবে। আমাদের এই বাক্যগুলোর বাকি যে 6টা আছে, এইগুলো ট্রান্সলেশন করতে গেলে যা কিছু উপকরণ লাগবে, এখন আমাদের কাছে সবকিছু রেডি আছে, তাই তো? কোনো কিছুর অভাব নেই আর। আচ্ছা, তাহলে তুমি পড়ছো কি হবে? तम पठोसी তম পঠসি। বাহ। তারপরে তোমরা দুজন পড়ছো কি হবে? युवम पठतः ইউবাম পঠথः। নেক্সট, युवम पठत ইউয়াম পঠথ। গুড। এরপরে উত্তম পুরুষ কি হবে? আমি अहम পড়ছি কি? पठामि অহম পঠামি। নেক্সট, অহম দ্বিবচনে কি হয়? আমরা দুজন মানে দ্বিবচন। প্রথম আর अवाम দ্বিবচন কি আছে? আবাম आवाम पठावः পঠাবহ। নেক্সট, वयम বয়ম पठामः। পঠামহ। তাহলে মানে বাক্যের স্ট্রাকচার, মানে আমরা এবারে শব্দরূপ এবং ক্রিয়াপদ অর্থাৎ ধাতুরূপ, এই দুটোর জগতে বাক্য, মানে শব্দ আর ক্রিয়া, এটা নিয়েই তো বাক্য। তাহলে আমরা বাক্যের মোটামুটি স্ট্রাকচার শিখে গেছি, তাই তো? এই বাক্যগুলো কোন বাচ্চা আছে সব? মানে ভয়েস, ইংরেজিতে বললে ভয়েস, বাংলাতে বলে বাচ্য। বাচ্য বলতে এই যে আমরা যেগুলো জানি, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, এই যে 9টা বাক্য আমরা করলাম, এই বাক্যগুলো সব কোন বাচ্চা আছে? কর্তৃবাচ্য। তাহলে আমরা আজকে কি শিখলাম? কোন বাক্যের, মানে কিরকম টাইপের বাক্যের মানে স্ট্রাকচার শিখলাম? কর্তৃবাক্যের কর্তৃবাচ্যের বাক্য শিখলাম আমরা, তাই তো? কর্তৃবাচ্যের বাক্যের নির্মাণ কেমন হয় সেটা শিখলাম। স্যার এই সংস্কৃততে কি এরম ভাবেই বলে কর্তৃবাচ্য বাক্যে হ্যাঁ, এটা মানে কর্তৃবাচ্যের বাক্য, সংস্কৃত বাচ্য একই, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, আমরা এটাই বলি। ও আচ্ছা, তাহলে এখানে কারো কোনো প্রশ্ন আছে? এটা হচ্ছে আমাদের বেসিক্স, হ্যাঁ, কর্তৃবাচ্যের বাক্যের একেবারে মানে ব্যাপারটা। এরপরে ধরুন এই বাক্যটাকে আমরা বড় করতে পারি, এই বাক্যটাকে বড় করা তো কোনো ব্যাপার না। আমরা একটা বাক্যের ক্রিয়াপদের স্ট্রাকচার জেনে গেলে, কর্তা ক্রিয়াকে জেনে গেলে, বাদ বাকি যা কিছু আসবে সব অন্যান্য কারক আসবে, আর কিছু না। ধরুন যদি আমাদের বলা হয় একজন বালক বই পড়ছে, বই পড়ছে, ঠিক আছে, এখানে বইটা, এরপরে সবকিছু তো কারক, ক্রিয়াপদ বাদ দিলে বাদ বাকি বাক্যে সবকিছুই কারক, সেগুলো আমরা প্রথম দিকে দেখেছি। আমরা যখন কারকের মোটামুটি সামান্য একটা দেখেছি, কারক সামান্যভাবে,
সেখানে আমরা এতটুকু জেনেছি যে ক্রিয়াপদের বাইরে বাক্যে যা কিছু অংশ আমরা পাই সবই তো কোনো না কোনো কারক। আচ্ছা, বইটা এখানে কোন কারক? একজন বালক বই পড়ছে। প্রশ্ন করুন, কি দিয়ে প্রশ্ন, মানে ক্রিয়াপদকে প্রশ্ন করুন। কি পড়ছে? কি পড়ছে, তাহলে WH আমরা কি পাবো? কি। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর হয় সেটা কোন কারক? কর্মকারক। কর্মকারক। তাহলে বই এখানে কোন কারক? বই এখানে কর্মকারক। কর্মকারকে কোন বিভক্তি হয়? কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তি হয়, তাই তো? আচ্ছা, দেখুন এবার আপনারা ইজিলি পেরে যাবেন জিনিসটা। আমি একবার শব্দরূপটা জাস্ট শেয়ার করি। আচ্ছা, দ্বিতীয় বিভক্তি রূপ করা মনে আছে রাম শব্দের? এটা পুস্তকেনও হতে পারে স্যার। না, দ্বিতীয় বিভক্তির রূপ আমি দেখাচ্ছি, এখান থেকে দেখে নিন। আচ্ছা, এটাতে নেই, এটাতে আছে। রাম শব্দের দ্বিতীয় বিভক্তির এক বচনের রূপটা দেখুন তো কি আছে। আচ্ছা, এখানে আছে কি? হ্যাঁ, দেখুন দ্বিতীয় বিভক্তির রূপ কি আছে পড়ুন। রামম। কি আছে? রামম। রামম। আচ্ছা, একই রকম ভাবে একটু সবাই একবার পড়ে নিন, যেমন ভাবে আমরা পড়েছি। আমি বলছি একবার, সবাই বলবেন স্পিকার অন করে। দ্বিতীয় বিভক্তির রূপ, হ্যাঁ, রাম শব্দের দ্বিতীয় বিভক্তির রূপ। রামম রামৌ রামান। রামম রামো রামান। আর একবার রামম রামৌ রামান। Ramam রামো Ramam রামান। রামম রামৌ রামান। রামম রামো রামান। আচ্ছা, তাহলে গ্রন্থ শব্দ, তাই গ্রন্থ শব্দ হচ্ছে পুংলিঙ্গের শব্দ, হ্যাঁ? একটা অকারান্ত। গ্রন্থ শব্দের শেষে কোন অক্ষর আছে? বই বলতে গ্রন্থ, গ্রন্থ শব্দের শেষে কোন অক্ষর আছে? অ। তাহলে গ্রন্থ শব্দ একটা অকারান্ত শব্দ। দেখুন রাম শব্দের সাথে মিলছে কিনা দেখুন। গ্রন্থ শব্দ একটা অকারান্ত শব্দ, একটা অংশ মিলে গেছে। এবারে লিঙ্গটা মিলে গেলেই হয়ে যাবে। গ্রন্থ শব্দ কোন লিঙ্গের শব্দ? পুংলিঙ্গের শব্দ। তাহলে মানে গ্রন্থ শব্দ আমি কোন শব্দের মতো চালাবো? রাম শব্দ। রাম শব্দের মতো। রাম শব্দ অকারান্ত পুংলিঙ্গ, গ্রন্থ শব্দ অকারান্ত পুংলিঙ্গ। তাহলে এখন আমি গ্রন্থ শব্দকে রাম শব্দ রূপের মতো করেই চালাবো। তাহলে গ্রন্থ শব্দের দ্বিতীয় আর এক বচনের রূপ কেমন হবে? গ্রন্থম। গ্রন্থম। তাহলে আমাদের ওই বাক্যটা যেটা আমরা একটা কর্মকারক যোগ করেছি, তাহলে ওই বাক্যের অনুবাদটা কি হবে? এই বাক্যের অনুবাদটা কি হবে তাহলে? বালকः গ্রন্থম পঠতি। বালকः গ্রন্থম পঠতি, হয়ে গেল। আচ্ছা, আর একটা কারক বলুন, কিছু একটা, মানে এই বাক্যটাকে বড় করুন আর কি। একজন বালক বই পড়ছে। আচ্ছা, আমরা দিতে পারি যে এটাকে দিতে পারি একটা অধিকরণ কারক যোগ করতে পারি, কোথায়, তাই না? কিছু একটা। একজন বালক কোথায় বই পড়ছে, ধরুন বিদ্যালয়ে পড়ছি আমরা। আচ্ছা, বিদ্যালয়ে। ক্রিয়াকে প্রশ্ন করুন। ক্রিয়াকে কোন WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে আমি উত্তর হিসাবে বিদ্যালয়টা পাবো? বলুন, কি দিয়ে প্রশ্ন করবেন? তৃতীয়। কোথায়? কোথায় পড়ছে, তাই তো? তাহলে কোথায় পড়ছে, তার অ্যান্সার হচ্ছে বিদ্যালয়। তাহলে কোথায়, তাহলে তা মানে এইরকম কোথায় WH ওয়ার্ড কোথায় দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাবো সেটা কোন কারক? অধিকরণ কারক। অধিকরণ কারকে কোন বিভক্তি হয়? সপ্তমী। সপ্তমী। তাহলে এখন বিদ্যালয় শব্দ সংস্কৃতে ব্যবহার করা হয়, শেষে কোন অক্ষর আছে বিদ্যালয় শব্দের? অকার। বিদ্যালয় অকার। তাহলে এটা একটা অকারান্ত শব্দ। বিদ্যালয় একটা অকারান্ত শব্দ। আর কোন লিঙ্গের শব্দ? পুংলিঙ্গের শব্দ। তাহলে এটাও কার মতো চলবে? রাম শব্দের মতো। তাহলে আমাদের এখন তাহলে রাম শব্দের সপ্তমীর এক বচনটা যদি জানি, তাহলে সেইভাবে আমরা এখানে কপি করব, তাই তো? আচ্ছা, রাম শব্দের সপ্তমীর এক বচনের রূপটি কেউ জানি আমরা? রামে। রামে, গুড। আচ্ছা, আমরা পড়ে নিই একবার ওখানে।
দেখুন, রাম শব্দের সপ্তমীর এক বচনে কি আছে? রামে, তাই তো? রামে রামায় ধর্মেষু। চলুন একবার পড়ে নেওয়া যাক একই রকম ভাবে। সপ্তমী বিভক্তির রূপ, হ্যাঁ, রাম শব্দের। রামে রাময়োঃ রামেষু। রামে 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 রামৌঃ রামেষু। আচ্ছা, ওই যে উচ্চারণটা আছে না, রাম অন্তঃস্থায়ী ওকার বিসর্গ, ওটার উচ্চারণ কেমন হবে? রাময়োঃ, ঠিক আছে, রাময়োঃ। আমরা রামায়োঃ সর্বদা বলবো হকার, হ্যাঁ, রাময়োঃ। রামায়োঃ ঠিক আছে, এবার তাহলে আরেকবার। রামে রাময়োঃ রামেষু। রামে রাময়োঃ রামেষু। রামে রাময়োঃ রামেষু। রামে রাময়োঃ রামেষু। বাহ, তাহলে আমাদের বিদ্যালয় শব্দ অকারান্ত পুংলিঙ্গ শব্দ, তার সপ্তমীর এক বচন আমাদের এখন ব্যবহার করতে হবে। তাহলে সেটা রাম শব্দের মতো করবো আমরা। এখানে কি আছে? রামে, তাই তো? তাহলে ওখানে কি হবে? বিদ্যালয়ে বিদ্যালয়ে। গুড। বালকः বিদ্যালয়ে পঠন্তি। তাহলে কি হবে? বালকः গ্রন্থম বিদ্যালয়ে আচ্ছা বিদ্যালয়ে গ্রন্থম পঠন্তি। গ্রন্থম পঠতি। ঠিক আছে। আচ্ছা, এবার আরো কিছু যোগ করবেন? কিছু আমরা একটা অধিকরণ কারক নিয়েছি, কর্মকারক নিয়েছি, আর কিছু এখানে? কি দিয়ে পড়ছে? আচ্ছা, কি দিয়ে পড়ছে বলুন, কি দিয়ে পড়ছে? কি দিয়ে পড়ছে? বইতে গ্রন্থ তো আছে, কি দিয়ে? স্যার, কি বই পড়ছে? সেটাও তো করণ কারক হবে, সরি, কর্মকারক হবে। কি দিয়ে পড়ছে? চোখ দিয়ে পড়ছে। চোখ দিয়ে পড়ছে, এটা করতে পারি আমরা, চোখ দিয়ে। আচ্ছা, চোখ দিয়ে। তাহলে ক্রিয়াকে প্রশ্ন করুন, মানে কি ক্রিয়াকে আমি কোন WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে আমি উত্তর হিসাবে এটা পাবো? কি হবে? কি দিয়ে পড়ছে, তাই তো? তাহলে দ্বারা দিয়া, দ্বারা দিয়া হলে কোন কারক? করণ কারক, করণ কারক, তাই তো? দ্বারা দিয়া এরকম হলে করণ কারক। করণ কারকে কোন বিভক্তি হয়? তৃতীয়া বিভক্তি। তৃতীয়া বিভক্তি। তাহলে আমাদের এখন কি করতে হবে? চোখ শব্দের তৃতীয়া বিভক্তির কটা চোখ? দুটো চোখ। দুটো চোখ। তাহলে আমাদের দ্বিবচন ব্যবহার করতে হবে, তাই তো? চোখ শব্দের এইখানে স্যার একটা কনফিউশন, এটা কি এই চোখ দিয়ে এই চোখটা চোখ কটা সেটা ব্যবহার করা বুঝতে হবে, নাকি রাম শব্দ বা এবারে কিছু কিছু ক্ষেত্রে কি হয়, এটা তো সবকিছু অনুবাদ তো সবসময় আর কি একেবারে আক্ষরিক হয় না, কিছু কিছু ক্ষেত্রে আমাদের একটা কমন সেন্স সেটা তো কাজে লাগাতে হবে। তো এখানে চোখ দিয়ে বলতে নিশ্চয়ই একটা চোখ না। না, মানে ধরে নি এটা গ্রামাটিক্যালি যদি ধরি, মানে মানে সেটা কি রামের উপর ডিপেন্ড করবে নাকি পঠন্তির উপর ডিপেন্ড করবে? কোনটা মানে কোনটা কিসের উপর ডিপেন্ড করবে? আর একবার কোশ্চেনটা করুন। মানে এই এটা এটা কি কারক বললেন? করণ কারক, তাই তো? হ্যাঁ, করণ কারক। এই তাহলে করণ কারকটা ক্রিয়াপদের উপর ডিপেন্ড করবে নাকি কর্ম কারকের উপর ডিপেন্ড করবে? না, কর্ম না তো কর্তা কারকের উপর ডিপেন্ড করবে। না, যে কোনো কারক অবশ্যই ক্রিয়াপদের উপর ডিপেন্ড করে। ক্রিয়াপদের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, ক্রিয়াপদ তো এখানে এক বচন। ক্রিয়াপদ এক বচন, কিন্তু দেখুন ক্রিয়াপদ কাকে দেখে ঠিক হচ্ছে? ক্রিয়াপদের পুরুষ বচন কাকে দেখে ঠিক হচ্ছে? সেটা তো কর্তাকে দেখে ঠিক হয়ে যাচ্ছে। কর্তাকে দেখে হচ্ছে, হ্যাঁ। ক্রিয়াপদের পুরুষ বচন ঠিক করার ক্ষেত্রে অন্যান্য কারকের কোনো ভূমিকা নেই, আর কেবলমাত্র কর্তা। হ্যাঁ, অন্যান্য কারকের ক্ষেত্রে পুরুষ বচন কি আসছে সেটার জন্য ক্রিয়াপদের কোনো কিছু যায় আসে না। ক্রিয়াপদের পুরুষ বচন নির্ধারিত হবে কাকে দেখে? কর্তার পুরুষ বচন দেখে। হ্যাঁ। আচ্ছা, মানে এইখানে যেমন বিদ্যালয়ে এটা আমরা কিভাবে ডিফাইন করলাম যে এটা অধিকরণ কারক।
অধিকরণ কারক, অধিকরণ কারকটা কার উপর ডিপেন্ড করলো? যেহেতু বালক শব্দটা, আচ্ছা, আপনি আপনি জাস্ট একটা খুব এই জিনিসটাকে এত কঠিন না, ইজিলি ভাবুন। হ্যাঁ যে কোনো কারক, হ্যাঁ যে কোনো কারক মানে কোথায় গিয়ে তার মানে শেষ যুক্ত হচ্ছে কোথায় গিয়ে? দেখুন একেবারে কমন একটা জিনিস, আমরা একটা কারক পাচ্ছি, সেটা কাকে প্রশ্ন করে পাচ্ছি? ক্রিয়াকে প্রশ্ন করে পাচ্ছি, অর্থাৎ কারক সবসময় ক্রিয়ার সাথে গিয়ে যুক্ত হচ্ছে। হ্যাঁ, ওটাই, মানে ক্রিয়া হচ্ছে পঠতি। আমরা প্রশ্ন করছি না যে কোথায় বালক, হুম। কোথায় পড়ছে, কি দিয়ে বালক, এরকম প্রশ্ন করছি কি? না। কি দিয়ে পড়ছে। হ্যাঁ, তাহলে তার মানে কি, যে কোনো কারক সবসময় ক্রিয়াতে গিয়েই যুক্ত হচ্ছে। বেশ, তাহলে এইখানে ক্রিয়া হচ্ছে পঠতি, হুম। যেটা যার অ্যাড্রেস হচ্ছে আহ, প্রথম পুরুষ এক প্রথম বচন। পুরুষ এক বচন। হুম। তাহলে যে কোনো কারক যেটা আমি ক্রিয়াকে প্রশ্ন করে পাবো, সেটা ওই বচনে ওই পুরুষে হওয়ার কথা। যে কোনো কারক না, শুধুমাত্র কর্তা। শুধুমাত্র কর্তা। ও আচ্ছা। হ্যাঁ, ক্রিয়াপদের পুরুষ বচন ঠিক করার একমাত্র অধিকার আছে কর্তার। ওকে ওকে ওকে। এবার এটা তার পিছনে লজিক কি? কারণ কর্তা প্রধান, হ্যাঁ, মানে এখানে অর্থাৎ যদি বালক না থাকতো তাহলে বাদ বাকি মানে কর্তা ছাড়া বাকি অন্যান্য কারক অর্থহীন। হ্যাঁ, তাহলে বিদ্যালয়ে, এই বিদ্যালয়টা আমরা বিদ্যালয়ে লিখলাম বা অন্য ফর্মটা লিখলাম না, তার কারণটা কি? যে অন্য ফর্ম লিখলাম না মানে কোন ফর্ম লিখলাম না আমরা? মানে ধরুন, অন্যান্য পঞ্চমী, দ্বিতীয়া ইত্যাদি। না, তা তা নয়। তাহলে এই ধরুন এই চোখের ব্যাপারটা যেরকম হলো, হ্যাঁ, চোখটা যেহেতু আমি কর্তা ডিফাইন কর্তার এটা কি অধিকরণ না, অধিকরণ হলো করণ কারক। না না, এখানে কর্তা ডিফাইন করছে না। এখন চোখ দিয়ে যদি আপনি এক বচন লেখেন সেটাও গ্রামাটিক্যালি কারেক্ট। হ্যাঁ, ওইটাই বলছি যে এখানে গ্রামাটিক্যালি চোখটা কারেক্ট, যদি আমি এক গ্রামাটিক্যালি কোনো বছরে ভুল নেই। হুম। মানে কিন্তু ব্যাপারটা গ্রামাটিক্যালি হচ্ছে, চোখটা এক বছরই হওয়ার কথা, কিন্তু হ্যাঁ, মানে এবার অনুবাদ তো সেন্সি। একটা অনুবাদ আমরা দুরকম পাই, একটা হচ্ছে আক্ষরিক অনুবাদ, একটা ভাবানুবাদ, হুম হুম মানে হুম। তাৎপর্যগত আর কি। হ্যাঁ হ্যাঁ এবারে তাৎপর্যগত ভাবে এই অনুবাদ ঠিক না, যদি আমি এক বচন লিখি সেটা হ্যাঁ তাৎপর্যের দিক দিয়ে ঠিক হচ্ছে না। হ্যাঁ, সেটা ঠিক বুঝতে পেরেছি। মানে গ্রামাটিক্যালি কারেক্ট, কোনো ওইটাই কম্প্রোমাইজ। বলছি, গ্রামাটিক্যালি চোখটা এক বচনে হওয়ার কথা, কিন্তু যেহেতু এটা মানে মানেটা আহ, দুটো হওয়ার কথা, সেই জন্য আমরা মানে চোখটার দু গ্রামাটিক্যালি বচনে। ব্যাপারটা এরকম না যে, দেখুন চোখ দিয়ে মানে আমরা কখনোই বলি না যে, কিছু কিছু ক্ষেত্রে যেমন হয় না, যেমন আপনি একটু আগে আমরা একটা জিনিস দেখলাম যে একজন বালক, আমরা কি আর এক শব্দ ইউজ করছি কি আর? বা দুজন বালক, আমরা বালকও বলছি, কেন? এটা দুই বচনের রূপ। হুম তাই জন্য আর দুজন বা দুই শব্দের জন্য আলাদা কোনো সংখ্যাবাচক শব্দ ব্যবহার করছি না আমরা। হুম। ঠিক সেরকমই জগতে যে জিনিসটা প্রসিদ্ধ, আপনি কি কখনো বলেন যে গরম আগুন? হুম। বলেন কি? না, কেন বলেন না? ইমপ্লয়েড, এটা নিজে বোঝা যায়। হ্যাঁ, ঠিক সেরকমই চোখ দিয়ে আমরা কখনোই বলি না দুটো চোখ দিয়ে। হুম হুম সেরকম এটা একটা সেরকম জিনিস। তাহলে হুম এখন গ্রামাটিক্যালি চোখ দিয়ে মানে দুটো চোখ দিয়ে, হুম হুম। গ্রামাটিক্যালিও তাই। আচ্ছা। এবারে যদি কেউ গ্রামাটিক্যালি সেটা ভাবে যে চোখ দিয়ে মানে একটা চোখ, তা তো গ্রামারের কিছু যায় আসে না সেখানে। গ্রামাটিক্যালি একটা দিলেও কারেক্ট, দুটো দিলেও কারেক্ট। হুম, ধরুন এই ক্ষেত্রে আমি এটা যদি বই পড়ছে না বলে ভেবি ভাত খাচ্ছে, হুম। তাহলে আমি তো দুটো হাত দিয়ে ভাত খাবো না, আমি একটা হাত দিয়ে ভাত খাবো। একটা হাত দিয়ে, yes, তা সেই ক্ষেত্রে হাতটা কিন্তু এই এক বচনই হবে। এক বছর। হুম, ঠিক আছে। তাহলে দুটো চোখ দিয়ে কেন বলছি না? যেহেতু প্রসিদ্ধ গরম আগুন, যেরকম গরম শব্দ ব্যবহার করি না, সেরকমই এখানে দুটো চোখ দিয়ে বলার প্রয়োজন নেই, কারণ আমরা দুটো চোখ দিয়েই দেখি জগতে সবাই। মানে যার একটা চোখ ভালো সেটা আলাদা কথা, সেটা ব্যতিক্রম জায়গা, কিন্তু সাধারণ দৃষ্টিতে দুটো চোখ দিয়েই মানুষ দেখে, বা দুটো চোখ দিয়েই পড়ে যা কিছু কাজ। মানে আলটিমেটলি ওই চোখ বা করণ কারকটা কর্তা দ্বিবচন। কারকের উপরে ডিপেন্ড করবে। হুম। ওটা হচ্ছে দ্বিবচন। না, কর্তাকারের উপরে ডিপেন্ড করছে না, এটা হ্যাঁ, এ মানে ধরনের একটা ভুল। ওই মানে প্রশ্নটা তো মানে ক্রিয়াকেই করে হ্যাঁ, পেতে হবে, কিন্তু সব অন্বয় সবসময় সম্পর্ক ক্রিয়াপদে গিয়েই হবে, ক্রিয়াতে গিয়েই হবে সবকিছু, হুম প্রত্যেক হুম, কারকে।
ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে মানে ব্যাপারটা এরকম, অন্যান্য কারকের মানে ক্রিয়াপদের পুরুষ বচন একমাত্র কর্তার পুরুষ বচন থেকে ঠিক হচ্ছে, কিন্তু অন্যান্য কারকের বিভক্তি বচন মানে বিভক্তি তো কারক অনুযায়ী হচ্ছে, এই বিভক্তি বচন কিভাবে ঠিক হচ্ছে? বচন ঠিক হচ্ছে যে সেটা তার নিজস্ব, মানে ওই পার্টিকুলার কারকটা কোন বচনে ব্যবহার করা হচ্ছে, এটা সম্পূর্ণ ওই পার্টিকুলার কারকটা ওটা তার নিজের এখতিয়ারে আছে যে কোন বচন আমি ব্যবহার করছি। এখানে চোখ দুটো হলে দ্বিবচন, একটা হলে এক বচন। বিদ্যালয়ে দুটো হলে দ্বিবচন হতো, অনেক হলে বহুবচন হতো, একটা বলে এক বচন হচ্ছে। ঠিক আছে, আর কিছু প্রশ্ন আছে কারো? আচ্ছা, তাহলে কর্তৃবাচ্যের বাক্যের স্ট্রাকচার কেমন হবে এটা আইডিয়া হয়েছে সবার একটা? ওভারডোজ হয়ে যাচ্ছে, হ্যাঁ, ওভারডোজ হয়ে যাচ্ছে, মনে রাখতে হচ্ছে। ওভারডোজ কিছু নেই তো, মানে দেখুন, মানে একটু এগুলো প্র্যাকটিস করতে হবে, একটা নতুন ল্যাঙ্গুয়েজ মানে সেটা প্র্যাকটিসের উপরেই ডিপেন্ড করে, কিন্তু স্ট্রাকচারটা বলছি, কনসেপ্ট হয়েছে কিনা, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা। কর্তৃবাচ্যের বাক্যের ক্রিয়াপদের মানে কর্তৃবাচ্যের বাক্যের স্ট্রাকচার কেমন হচ্ছে? কর্তা প্রথমা বিভক্তিতে, আর ক্রিয়াপদ যেটা আমরা পাচ্ছি ক্রিয়াপদের পুরুষ বচন, মানে 9টা ক্রিয়াপদ আছে আমার, 9টা ক্রিয়াপদের মধ্যে আমি কোন ক্রিয়াপদটাকে ইউজ করবো বাক্যে, সেটা কর্তার পুরুষ আর বচন অনুযায়ী ঠিক হবে। কর্তার যে পুরুষ যে বচন, এরকমই আরো কয়েকটা যদি এক্সাম্পল একটু অভ্যেস প্র্যাকটিস আমরা করা যায়। এরকম অনেক ধাতু ইউজ করব, আমাদের তো মানে ক্রিয়াপদের সাথেও পরিচিত হতে হবে, যেমন মানে অনেক শব্দরূপও জানতে হবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেরকম অনেক ক্রিয়াপদও আমাদের জানতে হবে, নাহলে তোমার বাক্য আর লিখতে পারবো না, বাক্য লিখতে তো হবে হুম, আমাদের। হুম। আচ্ছা, এবারে আমি জাস্ট একটা পদ্ধতি নিলাম, এবারে আমাদের এখানে কিছু ধাতু আছে, প্রসিদ্ধ কিছু আছে, ওখানে আপনারা নিজেরা কিছু কিছু বাক্য বলুন। এবারে দেখুন, আপনাদেরকে এই স্ট্রাকচারটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, যেমন আপনারা ইংরেজি ভাষা শেখার সময় আমাদেরকে ওইটা আর কি বোঝানো হয় না যে কেন কি হচ্ছে, মানে যেটা আমরা বি ভার্ব ইউজ করি সেখানে আমাদেরকে এটা মুখস্থই করিয়ে দেওয়া হয় যে আই অ্যাম, উই আর, ইউ আর, ইউ আর, হি ইজ, দে আর, এটা কিন্তু আমাদেরকে মুখস্থ করানো হয়, তাই না? আর সবাইকে এটা আমরা এই স্ট্রাকচারটাকে একেবারে সবাই মুখস্থ করে ফেলি, ঠিক সেরকম এখানেও তাই, এখানে আমাদেরকে এই স্ট্রাকচারটাতে একেবারে মুখস্থ করে নিতে হবে যে বালকঃ পঠতি, বালকৌ পঠতঃ, বালকাঃ পঠন্তি, ত্বম পঠসি, ইউবাম পঠতঃ, ইউয়ম পঠথ, অহম পঠামি, আবাম পঠাবহ, বয়ম পঠামহ। এই যে 9টা বাক্য, অর্থাৎ 9টা পুরুষ বচন আর 9টা পুরুষ বচনের প্রত্যেকটা আলাদা আলাদা ক্রিয়াপদ, এই যে 9টা বাক্য, এই 9টা বাক্য আমাদেরকে ঠিক ওই রকম ভাবে একেবারে মাথায় গেঁথে ফেলতে হবে পুরোপুরি। এই স্ট্রাকচারটা, এই ছোট স্ট্রাকচারটাকে ভুললে হবে না, কারণ কর্তৃবাচ্যের বাক্যের মেন স্ট্রাকচার হচ্ছে এটাই। এবারে আপনি অন্যান্য ক্রিয়াপদ মানে পড়ার জায়গায় খাওয়া ক্রিয়া আসবে সে আলাদা কথা, কিন্তু মূল স্ট্রাকচার হচ্ছে এটা, যে কোনো একটা ক্রিয়াপদকে নিয়ে আমাকে এই 9টা বাক্য খুব ভালো করে একেবারে মাথায় গেঁথে নিতে হবে। আমি যেন কখনো এরকম ভুল না করি যে বালকৌ পঠাবহ, এইরকম যেন না হয়। তাহলে আপনাদের কাজ হচ্ছে এইটা একেবারে একটা আত্মস্থ করে নিতে হবে, এই যে 9টা বাক্য আছে, বালকঃ পঠতি, বালকৌ পঠতঃ, বালকাঃ পঠন্তি, ত্বম পঠসি, युवाम पठतः, यूयम पठथ, अहम पठामि, आवाम पठावः, वयम पठामः। এই স্ট্রাকচারটা মানে একেবারে মাথায় থাকলে আপনি যে কোনো কর্তৃবাচ্যের বাক্য মোটামুটি করতে পারবেন। ঠিক আছে, আমাদের ধাতুরূপ একই রকম, যেমন শব্দরূপ দেখছেন যে একটা স্যাম্পল শব্দ মাথায় রাখলে বাকি সেই রকম শব্দগুলোকে আমরা সেইভাবে চালাচ্ছি। যেমন রাম শব্দ মনে রাখলে আমি বিদ্যালয়, গ্রন্থ ইত্যাদি আরও অকারান্ত পুংলিঙ্গ শব্দ চালাতে পারবো। ঠিক সেরকমই আমি পঠতি জানলে পঠতির মধ্যে এরকম মানে যত ক্রিয়াপদ চলে
সেগুলোকে আমাদের আর মুখস্থ করতে হবে না। এখন পঠতি জানলে আমি ধরুন ভবতি বা খাদতি, খাদতিও বলতে পারবো। মানে একই রকম হবে, পঠতির মতোই হবে। কিরকম হবে? খাদতি খাদতঃ খাদন্তি, খাদসি খাদথঃ খাদথ, মানে খাওয়া। খাদামি খাদাবহ খাদামহ। একই রকম ভাবে অন্য একটা ক্রিয়াপদ বলুন, আপনার যে কোনো একটা প্রসিদ্ধ ক্রিয়াপদ যা মাথায় আসছে। বলুন, কিছু একটা বলুন ক্রিয়াপদ। বদতি। বদতি মানে বলছে। দেখুন খুব সোজা, একই রকমই। বদতি বদতঃ বদন্তি, বদসি বদথঃ বদথ, বদামি বদাবহ বদামহ। নেক্সট, ক্রিয়া বলুন, ক্রিয়া। রূপ না হোক, ক্রিয়া বলুন কিছু একটা। কোনো ক্রিয়া মাথায় আসছে না? আচ্ছা লিখছি। গান করছি যদি এরকম হয়। আচ্ছা, গান করছি। গান করছি কেমন হবে? গায়তি, তাহলে একই রকম চলবে। এবারে গায়তি গায়তঃ গায়ন্তি। বলুন নটা ক্রিয়াপদ বলুন দেখি গায়তি দিয়ে। পঠতি থেকে দেখে বলুন। গায়তঃ গায়ন্তি, হুম গায়াসি গায়াথः গায়াথ, হুম গায়ামি গায়াবহ গায়ামহ। বাহ। আচ্ছা এবার নটা বাক্য বলুন। এই যে তিনটে, আমাদের কজন আছে আজকে ক্লাসে? 4 জন আছে। আর একটা ক্রিয়াপদ বলুন, দিলে প্রত্যেকে চারটে ক্রিয়াপদ দিয়ে প্রত্যেকে নটা করে বাক্য বলবেন, যেমন এইভাবে নটা বাক্য পঠামি দিয়ে হয়েছে। আচ্ছা আর একটা ক্রিয়া বলুন। গচ্ছতি। গচ্ছতি মানে যাচ্ছে। হ্যাঁ, একই রকম ভাবে তাহলে কি হবে? গচ্ছতি গচ্ছতি গচ্ছতঃ গচ্ছতः গচ্ছন্তি। গচ্ছন্তি, গচ্ছসি গচ্ছতः গচ্ছতः, গচ্ছামি গচ্ছবহ গচ্ছামহ। আচ্ছা এবারে তাহলে চারটে ক্রিয়াপদ আমাদের হয়ে গেছে। এবারে এই চারটে ক্রিয়াপদ দিয়ে একই রকম ভাবে পঠতির জায়গায় খাদতি বসিয়ে বসিয়ে বলতে হবে। ঠিক আছে, নটা বাক্য বলবেন প্রত্যেকে, এক একজন করে বলুন। তাহলে দেবাশিস বাবু আপনি প্রথমে বলুন, খাদতি দিয়ে বলুন, মানে খাচ্ছে। দেবাশিস বাবু, হ্যাঁ বলুন। बालकः खादति, হুম बालकौ खादतः, হুম बालकाः खादन्ति, হুম तं तं पठोसि, খাদসি। सॉरी, হ্যাঁ স্যার, হুম खादसि, হুম इवं खादतः, হুম इवं खादथ, হুম अहं अहं खादामि, হুম आवां खादावः, হুম वयं खादामः। বাহ। আচ্ছা নেক্সট, ওয়াদতি মানে বলছে। শকুন্তলা ম্যাডাম এইরকম নটা বাক্য। হ্যাঁ। হুম बालकः वदति, হুম बालकः बालकौ वदतः, হুম बालका वदन्ति, तं तं वदसि, হুম यं युवाम। युवां युवां হুম वदतः হুম युवं वदथ, হুম अहं वदामि, হুম अवं वदामः, হুম वयं वदामः। বাহ, খুব সুন্দর। আচ্ছা নেক্সট, সৌরদীপ্ত বাবু। হুম গায়তি মানে গান করছে। হুম অহম না, প্রথমে গায়- প্রথম পুরুষ থেকে বলুন। আহ, আচ্ছা অসুবিধা নেই, আপনি যে ক্রমে বলতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিকঠাক বললে। অহম থেকে বলুন। প্রথম পুরুষ বলতে মানে বালক, আপনি প্রথম পুরুষ মানে মধ্যম আর উত্তম বাদ দিয়ে। মানে বালক বলবো, তাই তো? হুম আচ্ছা, বালকः গায়াতি,
बालक अ, बालकौ अ, गायतः हम्म, बालो बालकौ बालो बालकाः गायन्ति हम्म, अ, अवां पठसि না তুমি सॉरी त्वम् अच्छा त्वं पठसि হুম, পঠসি নয় গাইয়েছি सॉरी हाँ त्वं गायसि युवां पठतः गायतः यूयं গায়াথ তারপর একটা হচ্ছে ত্বম অহম সরি আমি অহম অহম গায়ামি আবাম গায়াবাহ আর ওইটা হচ্ছে গিয়ে বায়াম গায়ামাহ বাহ আচ্ছা নেক্সট গচ্ছতি সৃজা গচ্ছতি দিয়ে বলবেন নটা বাক্য গচ্ছতি মানে যাচ্ছে হ্যাঁ বালকः গচ্ছতি হুম, বালকौ গচ্ছতः বালকাः গচ্ছन्ति হুম, তারপর আসমাত अहम না না তারপরে হচ্ছে ত্বম মধ্যম পুরুষ ত্বম হ্যাঁ হ্যাঁ সরি হ্যাঁ ত্বম গচ্ছসি युवं गच्छतः গচ্ছথः থ गच्छतः হুম, युवं गच्छथ হুম, अहं गच्छामि হুম, आवां गच्छतः কি আছে ওখানে পঠামি गच्छावः গচ্ছাবহ गच्छावः হবে না হুম ও হুম হুম আচ্ছা আর वयं गच्छामः দেখুন প্রত্যেকে বলেছেন এবার এটাকে কিন্তু একেবারে মুখস্থের মতো করে নিতে হবে একটা ফর্ম যে কোনো একটা ক্রিয়া নিয়ে এই যে ফর্মটা মানে কর্তা আর ক্রিয়া এটা একেবারে মুখস্থের মতো একদম এইভাবে বলে যেতে হবে যে বালকাহ গচ্ছতি বালকৌ গচ্ছতঃ বালকাহ গচ্ছন্তি তারপরে মধ্যম পুরুষে ত্বম গচ্ছসি যুবাম গচ্ছতঃ यूयं গচ্ছথ अहं गच्छामि आवां गच्छावः वयं गच्छामः ঠিক আছে এটা একটু এইভাবে একটু প্র্যাকটিস করে নিতে হবে এটা বুঝতে পারছি যে আপনারা বলবেন যে টেকনিক্যালি এটা তো খুবই একটা রুলসের মধ্যেই রয়েছে তো এটা এইভাবে মাথায় রেখে রেখে বলে দেওয়া যাবে কিন্তু সমস্যা হয় কি মানে এটা মনে থাকে না যখন বাক্য রচনা করতে যাবেন তখন দেখবেন প্র্যাকটিক্যালি একটার ঘরে আর একটা বসিয়ে দিচ্ছেন ওই জন্য এটা একেবারে একটু বারবার যদি আমরা একটু একেবারে মাথায় একেবারে গেঁথে নিই জিনিসটাকে মুখস্থ করে বারবার পড়ে আবৃত্তি করে তাহলে আর ভুলটা হয় না ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের কর্তৃবাচ্যের বাক্যের স্ট্রাকচার কারো কোনো ডাউট নেই তাহলে আর মানে কর্তা আর ক্রিয়াপদ জেনে গেছি আমরা কর্তৃবাচ্যে কর্তা আর ক্রিয়াপদের ব্যবহারটা কেমন হচ্ছে কর্তা প্রথমা বিভক্তিতে হচ্ছে আর ক্রিয়াপদ কর্তাকে দেখে হচ্ছে কর্তার পুরুষ বচন দেখে হচ্ছে এর বাইরে আপনারা তো একটা এক্সাম্পল দেখলেন যা কিছু আসবে সেটা কোনো না কোনো কারক আর কোনো না কোনো কারক আসা মানে সেই কারকে যে বিভক্তি হবে সেই বিভক্তি রূপটাকে ব্যবহার করতে হবে ঠিক আছে যেমন আমরা প্রথম ক্লাসে একটা এক্সাম্পল দেখেছিলাম মনে আছে কি একেবারে কারক পড়ানোর সময় আমরা একটা এক্সাম্পল দেখেছিলাম রাজা নদীর তীরে মনে আছে এটা সেই বাক্যটা বা আমাদের ওই যে শ্লোক হ্যাঁ ছিল হ্যাঁ স্যার ওটা হ্যাঁ দারুণ মনে একটা এক্সাম্পল ছিল বা আমাদের যে একটা শ্লোক ছিল আমরা যে শ্লোক দেখলাম একটা সেদিন হুম ওই শ্লোকের হচ্ছে সব কারকের ব্যবহার করা আছে আর কি হুম হুম ওরকম শ্লোকটা দেখেছিলাম একটা তাহলে দেখুন কর্তার ক্রিয়া মানে হয়ে গেলে বাদ বাকি সেটা কোনো না কোনো কারক
এবার সেই কারকে যে বিভক্তি হয় সেটা বসিয়ে দিলেই আমাদের কাজ শেষ, আমাদের আর কিছু কাজ করে থাকে না সেখানে। যেমন এখানে আমরা দেখেছিলাম কয়েকটা, মনে হচ্ছে মানে সব বিভক্তির ব্যবহার আছে এরকম দু একটা এক্সাম্পল দেখেছিলাম। এখানে এই একটা শ্লোক দেখেছিলাম, আর এটা একটা রাম ও রাজ মনীষ সদা বিজয়তে রামম রমেশম ভজে, এরকম একটা শ্লোক দেখেছিলাম। আচ্ছা, তাহলে হলো কর্তৃবাচ্যের বাক্যের স্ট্রাকচার কেমন কি হয় সেটা আমরা বুঝতে পেরেছি। এবার এখানে এরকম কয়েকটা ক্রিয়াপদ আছে, আমরা কয়েকটা ক্রিয়াপদ নিজেরা দেখলাম, তাই না? আমরা নিজেরাই কিছু ক্রিয়াপদ বলেছেন, প্রসিদ্ধ ক্রিয়াপদ। কি কি বলেছেন? গান করা মানে গায়তি, যাওয়া গচ্ছতি, খাওয়া খাদতি, আর একটা কি বললেন? বদতি, বলা, এটা একটা বলেছেন। এবারে দেখুন এখানে কয়েকটা ক্রিয়াপদ আছে, এগুলোকে আমরা ইউজ করতে পারি। প্রথম ক্রিয়াপদ কি আছে এখানে? স্ক্রিন, আচ্ছা স্ক্রিন কি অন্য স্ক্রিন শেয়ার করা আছে? এক মিনিট। আচ্ছা, এখানে কয়েকটা ক্রিয়াপদ আছে, দেখুন প্রসিদ্ধ কয়েকটা ক্রিয়াপদ আছে। কি কি আছে? প্রথম ক্রিয়াপদ কি আছে? ধ্যায়তি, তাই তো? মানে ধ্যান করতে। ধ্যান করছে। তাহলে এখানে আমরা একই রকম ভাবে বলুন, 9টা বাক্য বলুন। নটা বাক্য, আচ্ছা। বালকः ধ্যায়াতি বালকৌ, এবার তো স্যার ওই ফর্মটা লাগবে। আচ্ছা, আচ্ছা ক্রিয়াপদটা আমরা একবার বলিনি না, ক্রিয়াপদটা একবার বলে নেওয়া হোক। দেখুন এটা কিছুই না, একটু আবৃত্তি করবেন, দেখবেন অটোমেটিক্যালি মাথায় থাকছে। সবাই আর একবার তাহলে ক্রিয়াপদের রূপগুলো আমরা আবৃত্তি করি একবার। পদ্ধতিটা যেটা হচ্ছিল ওটাই। আচ্ছা, আমরা সবগুলো ক্রিয়াপদই আবৃত্তি করি যাতে একটু মনে থাকে, বারবার করে মনে থাকে। ধরুন পদ্ধতি, প্রথমে 3টে করে বলা হবে, একটা করে পুরুষের 3টে করে রূপ বলা হবে, আপনারা বলবেন। আচ্ছা, আমি হচ্ছে প্রথম পুরুষের এখানে যতগুলো ক্রিয়া আছে বা ওখানে যতগুলো হয়েছে সবগুলোই শুধু প্রথম পুরুষটাই বলছি এখন। প্রথম পুরুষটা আমরা আবৃত্তি করবো এখন, তারপরে মধ্যম পুরুষ, তারপরে উত্তম পুরুষ, একসাথে আমরা সবগুলো করবো না। আচ্ছা, প্রথম পুরুষ প্রথমে। পঠতি পঠতঃ পঠন্তি পঠতি পঠতি পঠতঃ পঠতঃ পঠন্তি গায়তি গায়তঃ গায়ন্তি গায়তি গায়তঃ গায়ন্তি वदति वदतः वदन्ति वदति वदतः वदन्ति वदति गच्छति गच्छतः गच्छन्ति गच्छति गच्छतः गच्छन्ति खादति खादतः खादन्ति खादति खादति खादतः खादन्ति खादन्ति ध्यायति ध्यायतः ध्यायन्ति ध्यायति ध्यायतः ध्यायन्ति ध्यायन्ति बोधयति बोधयतः बोधयन्ति बोधयति बोधयतः बोधन्ति तिष्ठति तिष्ठतः तिष्ठन्ति तिष्ठति तिष्ठतः तिष्ठन्ति पोषयति पोषयतः पोषयन्ति पोषयति पोषतः पोषन्ति পোষায়তি পোষায়তঃ। হ্যাঁ, পোষয়তি, মানে দেখুন কি হচ্ছে আমাদের শুধু টিটা চেঞ্জ হচ্ছে, তাই না? মানে পোষয়তি এর আগে যেটা আছে সেটা সব জায়গায় কমন হ্যাঁ থাকছে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, পোষয়তি পোষয়তঃ পোষয়ন্তি
পোষয়তি পোষয়তি পোষয়তः পোষয়ন্তি পোষয়ন্তি प्रसरति प्रसरतः प्रसरन्ति প্রসরতি प्रसरति প্রসরতः प्रसरतः প্রসরन्তি प्रसरन्ति समर्पयति समर्पयतः समर्पयन्ति সমর্পয়তি সমর্পয়তः समर्पयति সমর্পয়ন্তি আচ্ছা, এটা গেল আমাদের প্রথম পুরুষ। আচ্ছা, প্রথম পুরুষ সবার মুখস্থ হয়ে গেছে? মুখস্থ হয়নি এমন কেউ আছেন? আচ্ছা বলুন, দেবাশিস বাবু ভবতী বলুন, ভবতী দিয়ে প্রথম পুরুষটা বলুন। भवति भवतः भवन्ति আচ্ছা, শকুন্তলা ম্যাডাম বলবেন হচ্ছে আচ্ছা পশ্যতি। বলুন পশ্যতি, তিনটে বলুন পরপর। পশ্যতি পশ্যতः পশ্যন্তি পশ্যতি মানে কি দেখা, হ্যাঁ দেখা। আচ্ছা, এরপরে সৌরদীপ্ত বাবু অন্য নতুন একটা ক্রিয়াপদ কি হতে পারে? স্যার আমি কোনটা বললাম? পশ্যতি হলো, আর একটা হলো কি? আচ্ছা আপনি বলেন লিখতি, মানে লিখছে। হ্যাঁ, লিখতি হুম, লিখতি লিখতः লিখন্তি হ্যাঁ, লিখতি লিখতঃ লিখন্তি। আচ্ছা, এরপরে উম, আচ্ছা সৃজা এটাই বলো, তিষ্ঠতি বলো। তিষ্ঠতি মানে থাকা। तिष्ठति तिष्ठतः तिष्ठन्ति তাহলে প্রথম পুরুষের ক্রিয়াপদ সবার মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, এরপরে এবারে মধ্যম পুরুষ। মধ্যম পুরুষটা তাহলে আমরা এরকম ভাবে সবগুলো ক্রিয়াপদে বলবো। আচ্ছা চলো, মধ্যম পুরুষ। পঠসি পঠথः পঠথা পঠসি पठसि পঠতः पठतः पठथ পঠতः আচ্ছা, আর একবার সবাই মানে একটা রিদিমেই বলুন, ঠিক আছে? সবাই একসাথে বলবেন এবং আমি যেরকম টোনে বলছি, যেরকম ভাবে বলছি একবার হুবহু তেমনটাই বলুন, তাহলে সবার একসাথে শুরু হবে, একসাথে শেষ হবে। একটা রিদিমেই বলুন, তাহলে ওটা আমাদের আরো মনে রাখতে সুবিধা হবে, একটা রিদিম যদি ফলো করি আমরা। পঠসি পঠথः পঠথা पठसि পঠতः পঠতः খাদসি খাদথः খাদথা খাদসি खादसि খাদথः खादतः खादतः वदसि वदथः वदथा বদসি বদথः বদথা गायसि गायथः गायथा गायसि গায়সি গায়থः গায়থা गच्छसि गच्छथः गच्छथा গচ্ছসি গচ্ছথः গচ্ছথা ध्यायसि ध्यायथः ध्यायथा ধ্যায়তি ধ্যায়তः ধ্যায়তা बोधयसि बोधयथः बोधयथा বোধয়সি বোধথः বোধথা यथा तिष्ठसि तिष्ठथः तिष्ठथा তিষ্ঠসি তিষ্ঠথः তিষ্ঠথা पोषयसि पोषयथः पोषयथा पोषयसि পোষয়থা পোষথা यथा प्रसरति प्रसरसि प्रसरथः प्रसरथा প্রসরসি প্রসরথা प्रसरतः প্রসরথা প্রসরথা समर्पयसि समर्पयथः समर्पयथा समर्पयसि समर्पयथः समर्पयथा আচ্ছা, মধ্যম পুরুষ সবার তাহলে হয়ে গেছে। আচ্ছা,
বলুন দেবাশিস বাবু বলুন লিখোসি। लिखोसि लिखतः लिखथा হুম, আচ্ছা শকুন্তলা ম্যাডাম বলুন পোষায়াতি মানে পোষায়াসি। পোষাথি, হ্যাঁ পোষায়াসি মধ্যম পুরুষ পোষা পোষায়াসি। হুম, পোষাসি, পোষাথা, পোষাথা। ইয়াকারটাকে বলতে হবে, ইয়াকারটা তো বাদ দেওয়া যাবে না, মানে তি-এর আগে পর্যন্ত হুম। বাকি সব তো কমন থাকছে সব জায়গাতে। পোষাসি, পোষাথা, পোষাথা। পোষায়াথা, বাহ। আচ্ছা সৌরদীপ্ত বলুন হচ্ছে সমরপায়াসি। সৌরদীপ্ত বাবু হ্যাঁ সমরপায়াসি। समर्पयसि समर समर्पयसि समर्पयथ समर्पयथः আচ্ছা তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কি হলো? সমরপায়াথা সমরপায়াথা, একটাতে বিসর্গ আছে। समर्पयथ समर्पयथः তাহলে মধ্যম পুরুষের দ্বিতীয় মানে মানে দ্বিবচনটাতে হচ্ছে বিসর্গ আছে। তাহলে সমরপায়াসি সমরপায়াথা, বিসর্গ বলেছি হ বলবেন, সমরপায়াথা আর সমরপায়াথা। হুম, ঠিক আছে। আচ্ছা সৃজা হচ্ছে বলো বোধায়াসি। बोधयसि बोधयथः बोधयथा বোধায়াথা। আচ্ছা এবারে এই দুটো একসঙ্গে কেউ বলতে পারবে? মানে প্রথম পুরুষ আর মধ্যম পুরুষ। গচ্ছতি, দুটো পুরুষ একসাথে বলতে হবে, গচ্ছতি গচ্ছতঃ গচ্ছন্তি স্যার গচ্ছসি গচ্ছথঃ গচ্ছথ। বলছি আচ্ছা স্যার দেবাশিস বাবু লিখতি বলুন লিখতি। স্যার লিখতি লিখতः লিখন্তি হুম, লিখসি লিখতः লিখথা লিখাথা, বাহ। আচ্ছা শকুন্তলা ম্যাডাম বলুন হচ্ছে পঠতি, দুটো পুরুষে। পঠতি স্যার, হুম, পঠতি, পঠতः, পঠন্তি, হুম, পঠসি, পঠথः, পঠথা। বাহ। সৌরদীপ্ত বাবু হচ্ছে বলবেন ধ্যায়তি। ध्यायति ध्यायसि না ধ্যায়তি ধ্যায়তঃ। ध्यायति ध्यायतः ध्यायन्ति হুম, ध्यायसि ध्यायतः ध्यायथ বাহ ঠিক আছে। তাহলে প্রথম পুরুষ মধ্যম পুরুষ হলো। সৃজা হচ্ছে বলো বোধয়তি বলো। बोधयति बोधयता बोधयन्ति बोधयसि बोधयथः थः बोधयथि বোধয়থা। হুম, হ্যাঁ बोधयथा আর প্রথম পুরুষের দ্বিবচনে বিসর্গ আছে, পঠতি পঠতঃ। बोधयथः बोधयथा ঠিক আছে বেশ। তাহলে প্রথম পুরুষ মধ্যম পুরুষ হয়ে গেছে, এবারে উত্তম পুরুষ। উত্তম পুরুষটা একরকম ভাবে আমরা বলে নি সবাই, তারপরে উত্তম পুরুষ নিয়ে পুরোটা একসাথে সবাই বলবেন। আচ্ছা তাহলে এবারে উত্তম পুরুষ। উত্তম পুরুষ চলুন শুরু করা যাক। পঠামি পঠাবহ পঠামহ। পঠামি, পঠাবহ, পঠামহ। সবাই একসাথে, হ্যাঁ? শকুন্তলা ম্যাডাম খুব সুন্দর একেবারে শুরু করছেন, সেইভাবে সবাই, আমি থামলেই শুরু করে দিন। পঠামি পঠাবহ পঠামহ। পঠামি, পঠাবহ, পঠামহ। খাদামি খাদাবহ খাদামহ। খাদামি, খাদাবহ, খাদামহ। वदामि वदावः वदामः। वदामि, वदावः, वदामः। गायामि गायावः गायामः। गायामि, गायावः, गायामः। गच्छामि गच्छावः गच्छामः। गच्छामि, गच्छावः, गच्छामः।
ध्यायामि ध्यायावः ध्यायामः ध्यायामि ध्यायावः ध्यायामः ध्यायामः बोधयामि बोधयावः बोधयामः बोधयामि बोधयावः बोधयामः तिष्ठामि तिष्ठावः तिष्ठामः तिष्ठामि तिष्ठावः तिष्ठामः तिष्ठामः पोषयामि पोषयावः पोषयामः पोषामि पोषयामि पोषावः पोषावः पोषामः पोषामः प्रसरामि प्रसरावः प्रसरामः प्रषडामि प्रषडावः प्रषडामः समर्पयामि समर्पयावः समर्पयामः समर्पयामि समर्पयावः समर्पयावः समर्पयामः আচ্ছা, তাহলে উত্তম পুরুষ হয়ে গেছে। এবারে তাহলে পুরো ক্রিয়াপদের রূপটা সবাই বলতে পারবেন, তিনটে পুরুষেরই। আচ্ছা, প্রত্যেকে একবার আমি সময় দিচ্ছি, 30 সেকেন্ড সময় দিচ্ছি, প্রত্যেকে একবার রেডি করে নিন। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। দেবাশিস বাবু হচ্ছে পঠতি, শকুন্তলা ম্যাডাম হচ্ছে লিখতি, সৌরদীপ্ত বাবু হচ্ছে গচ্ছতি, আর সৃজা বলবে হচ্ছে গায়তি। হয়ে গেছে তাহলে? স্যার বলুন দেবাশিস বাবু বলুন। স্যার পঠতি। पठति पठतः पठन्ति হুম पठसि पठतः पठथ হুম पठामि पठावः पठामः আচ্ছা, বাহ। আচ্ছা, শকুন্তলা ম্যাডাম তাহলে আপনার কি ছিল? লিখতি, বলুন। लिखति लिखतः लिखन्ति लिखसि लिखतः लिखथ लिखामि लिखावः लिखामः আচ্ছা, বাহ। সৌরদীপ্ত বাবু আপনার কি ছিল? गच्छन् गच्छति ইচ্ছাতি। হুম गच्छतः गच्छन्ति गच्छसि गच्छथः गच्छथ गच्छामि गच्छवः गच्छामः বাহ। সৃজা হচ্ছে কি ছিল তোমার? गायति গায়তি। হ্যাঁ। হ্যাঁ, বলো। गायति गायतः गायन्ति गायसि गायथः गायथ গায়ামি তারপরটা আমি ভুলে গেছি। গায়াবহ। গায়াবহ গায়ামহ। বাহ। তাহলে হয়ে গেছে ক্রিয়াপদের, সবার হয়ে গেছে ক্রিয়াপদ। আচ্ছা, দেখুন তাহলে আজকে আপনারা কতগুলো ক্রিয়াপদ দেখলেন। তাহলে আমরা প্রচুর, মানে আজকের পর থেকে আমরা অনেক বাক্য রচনা করতে পারবো। স্যার আপনি আর এগোলে আমরা পিছিয়ে পড়বো। না, আমি আজকে আর এগোচ্ছি না, কিন্তু দেখুন মানে একটা এখানে সংস্কৃত ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটা ভয় লাগে কি, মুখস্থ করতে হয়, শব্দরূপ ধাতুরূপ মুখস্থ করতে হয়। কিন্তু আপনারা আজকে এই যে যতটুকু মানে হলো আর কি, মানে এটাকে খুবই কঠিন, মানে মুখস্থ করা বা মনে রাখাটা, মানে যে বা রূপগুলো যেগুলো আছে এটাকে খুবই কঠিন। আমাদের মানে আমার স্মৃতিশক্তি খুব কম, আমার কাছে ভীষণ কঠিন। না, দেখুন স্মৃতিশক্তি কম বেশির কিছু না, মানে সবকিছুতে আবৃত্তি করতে হবে এই আর কি। মানে আমরা যদি আজকে যা স্মৃতিশক্তি খুব ভালো, সে আজকে এখনই পড়ে মুখস্থ করে দিল, দিয়ে এক সপ্তাহ পরে দেখবেন আর বলতে পারছে না। তাহলে বিষয়টা সেটা না, আমাদের এটা একটা দীর্ঘকালীন ব্যাপার। এটা তো আর ব্যাপারটা এরকম নয় যে আমি আজকে পড়লাম, মানে একটা সেই বাড়িতে রান্না করার মতো, আমি আজকে রান্না শিখেছি, কালকে রান্না করলাম, পরশুদিন ভুলে গেছি, এটা কখনো হয় কি? এটা চিরকাল মনে থাকে, যখন শিখেছেন তারপরে আপনার চিরকালই মনে থাকে, ওটা তো আপনি ভোলেন না। ঠিক সেরকম এটাও তো, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। এবার আজকে যদি পঠতি পঠতঃ পঠন্তি মনে রেখে দিলাম, দু সপ্তাহ পরে গিয়ে ভুলে গেলাম, তাহলে তো আমার সেটা কাজের কিছু না। আমি ট্রান্সলেশন শিখতে এসেছি, অনুবাদ শিখতে এসেছি, ভাষা শিখতে এসেছি,
তাহলে আমাকে এটা সবসময় মনে রাখতে হবে। সবসময় মনে রাখার জন্য আবৃত্তিটা হচ্ছে মেন। একটু কয়েকদিন একটু আবৃত্তি করলে এরকম দেখছেন, আজকে আপনারা আবৃত্তি করেছেন, এটা কিন্তু মুখস্থ করেননি আপনারা, আবৃত্তি করেছেন বলে ওটা মাথায় থেকে গেছে। মুখস্থ আলাদা জিনিস, আর আবৃত্তির ফলে মনে থাকা বা মনে রাখাটা আলাদা জিনিস। আবৃত্তির কারণে যেটা আমরা মনে রাখি সেটা হচ্ছে দীর্ঘকাল স্থায়ী থাকে ওটা। মানে আজকে আপনার কি মনে পড়বে, এই ধরুন আর 2 মাস পরে যখন পঠতি পড়তে যাবেন, দেখবেন আপনারা এই রিদিমটাই মনে পড়বে, যেরকম পড়েছিলাম পঠতি, তারপরে পঠতঃ অনায়াসেই চলে আসবে, আপনাকে মনে করতে হবে না যে তারপরে কি আছে, ওই রিদিমেই অটোমেটিক্যালি চলে আসবে যে পঠতি পঠতঃ পঠন্তি, এরকম। তাই মানে মনে রাখার ক্ষেত্রে আবৃত্তির সবচেয়ে বড় ভূমিকা। তাহলে আমরা আজকে প্রচুর ক্রিয়াপদ দেখেছি। এবার এই ক্রিয়াপদ দিয়ে আপনাদের যেটা কাজ থাকবে, হোম টাস্ক, সেটা হচ্ছে এই এখানে যে কটা ক্রিয়াপদ আছে প্রত্যেকটা ক্রিয়াপদের মানে আপনারা বুঝতে পারছেন, পাশে দেওয়া আছে। ধ্যায়তি মানে মেডিটেট করা, বোধয়তি মানে শেখানো, বোঝানো, টিচ, তিষ্ঠতি মানে থাকা, পোষয়তি বলতে টেক কেয়ার অফ, মানে কারো যত্ন নেওয়া। ওকে, আচ্ছা, আদ্যা পান্ডে, তাই তো? ক্লাস তো আমাদের শেষ হতে চললো। আদ্যা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আমি তো খেয়াল করিনি, এখনই দেখলাম তো, আমি জয়েন করেছি, তখন দেখিনি, এবার রেকর্ডিংটা দেখবো। ওকে ওকে, ঠিক জয়েন আছে, করে নিলাম, দেখছি কি। ওকে। আজকে আমরা কর্তৃবাচ্যের বাক্যের স্ট্রাকচার দেখেছি। হ্যাঁ, হুম। অ্যাক্টিভ ভয়েসে আমাদের বাক্যের স্ট্রাকচার কেমন হয়, এবং তার কিছু এক্সাম্পলও আমরা আজকে ক্লাসে করেছি, সেগুলোই দেখেছি। ক্লাসটা তাহলে দেখে নেবেন। আচ্ছা, তাহলে আপনাদের যেটা কাজ থাকবে, হোম টাস্ক থাকবে, সেটা হচ্ছে এখানে যে কটা ক্রিয়াপদ আছে, এই প্রত্যেকটা ক্রিয়াপদ দিয়ে, কটা ক্রিয়াপদ এখানে আছে মোট 6টা, তাই তো? এই 6টা ক্রিয়াপদের আপনাদের ওই রকম ভাবে, ওই যেভাবে আমরা শিখেছি বালকহ, প্রত্যেকটা পুরুষের আর কি 9টা করে বাক্য, প্রত্যেকটা ক্রিয়াপদে 9টা করে বাক্য লিখবেন আপনারা। মানে বালকः ধ্যায়তি, বালকौ ধ্যায়তः, বালকাः ধ্যায়न्ति, त्वं ध्यायसि, युवां ध्यायथः, यूयं ध्यायथ, अहं ध्यायामि, आवां ध्यायावः, वयं ध्यायामः। এরকম প্রত্যেকটা ক্রিয়াপদ দিয়ে 9টা বাক্য লিখবেন। তাহলে মোট কটা বাক্য হবে? এখানে 6টা ক্রিয়াপদ আছে, মোট কটা বাক্য হবে আমাদের? 54 এটা মানে কি খুব ভারী কাজ তো না? এটা না, লিখতে এটা আমাদের তো সোজা, কিন্তু মুখস্থ ওই শব্দরূপ আর ধাতুরূপ মুখস্থ করাটা অনেক হ্যাঁ, এতগুলো, এবারে দেখুন এগুলো সব একই আপনারা কি, রকম ছিল, এগুলো একই রকম ছিল, এটা সোজা ছিল, হ্যাঁ, শব্দরূপও একই মুখস্থ রকমই হয়নি। থাকবে আপনাদের খুব একটা পার্থক্য হবে না, ঠিক আছে? মানে ব্যতিক্রম বা একটু আমাদের অপরিচিত সেরকম কিছু আসবে, সেটা সংখ্যাটা খুবই সীমিত, বাকি সব একই রকমই চলবে, সব যেমন গচ্ছতি চলছে, যেমন পঠতি চলছে, সেরকমই চলবে। এই তো দেখছেন আপনারা যে ক্রিয়াপদগুলো দেখলেন এখন, আজকে যেগুলো নিজেরা বললেন, আমাদের ব্যবহারে তো এগুলোই বেশি আসে, তাহলে মানে খুব একটা কঠিন না, মানে শব্দরূপের তুলনায় ক্রিয়াপদের ক্ষেত্রে আরো সোজা। আচ্ছা স্যার, আমাদের হোমওয়ার্ক গুলো আপনি কি চেক করার টাইম পেয়েছিলেন? না, ওই হোমওয়ার্কগুলো দেখা হয়নি আমার, ঠিক আছে? মাঝখানে মানে গত সপ্তাহে পরীক্ষা ছিল, তার ওগুলো আমি ডাউনলোডও করতে পারিনি আর, ঠিক আছে, ঠিক আছে, তারপরে আমি ট্রাই করেছিলাম। ঠিক একটু আছে, নেক্সট দেখে টাইম নেবেন। আপনারা দেবেন, আমি দেখে নেবো, ঠিক আছে? হ্যাঁ, আর আজকের হোমওয়ার্কটা স্যার যদি ওই যেরকম দিয়েছিলেন ওরকম একটু লিখে দেন, তাহলে আমাদের একটু আচ্ছা, সুবিধা হয়।
ঠিক আছে, তাহলে আমি একটা স্যাম্পল লিখে দিচ্ছি হ্যাঁ এখন। হ্যাঁ ওই আচ্ছা, আমার লেখার তো দরকার নেই, আমার তো ভালো। আজকে যেটা আমরা ক্লাস করলাম সেই ক্লাস নোটেই তো ওটা আছে, ওটা পাঠিয়ে দিলে আশা করি হয়ে যাবে। আচ্ছা ওটাকেও মানে আপনারা তো ওটাকেই অবিকল দেখে লিখবেন, ওখানে হ্যাঁ তো 9টা বাক্য করাই আছে। হ্যাঁ তাহলে হ্যাঁ, ঠিক আছে, ক্লাস নোটটা দিলে হয়ে যাবে। হ্যাঁ ক্লাস নোটটা আমি পাঠিয়ে দিচ্ছি। স্যার স্ক্রিপ্টটা তো দেবনাগরীতে স্যার। স্ক্রিপ্ট দেবনাগরী, হ্যাঁ দেবনাগরী অবশ্যই। স্যার আচ্ছা, তো তাহলে আজকে আমাদের তাও হোমওয়ার্ক গুলো একবার একটু লিখে দেবেন স্যার, আমার নাহলে ভুলে যাবো। আচ্ছা স্যার আচ্ছা ঠিক আছে, স্যার বলুন বলুন। স্যার তাহলে আমরা যদি স্যার প্রথম সেন্টেন্সটা ওই বালকটি বিদ্যালয়ে চোখ দিয়ে না না, বই ওটা রাখতে হবে না, আপনারা শুধুমাত্র কর্তা ক্রিয়া, স্যার মানে বালকঃ ধ্যায়তি, এতটুকু। ব্যাস। মানে কর্তা ক্রিয়ার বাইরে অন্য কিছু এখন আমরা যোগ করব না। আচ্ছা স্যার ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা স্যার, একটা কথা, ওই যে গতবার যে হোম টাস্কটা দিয়েছিলেন না, তার মধ্যে লাস্টে বাচি বলে এক শব্দ ছিল, বাক, স্ত্রীলিঙ্গ, তাহলে সেইখানে সেটা ককারান্ত, ওটা কি ম্যাডাম, এরকম মানে আর একবার বলুন শব্দটা। এই বাচি দিয়েছিলেন, বাচি, তারপরে ব্র্যাকেটের দিকে ছিলেন বাক স্ত্রীলিঙ্গ, আচ্ছা আর হ্যাঁ, ওটা বাক শব্দ, সপ্তমী মানে ককারান্ত। ও ককারান্ত, হ্যাঁ শেষে ককার আছে, হ্যাঁ হ্যাঁ, ককারান্ত, তাহলে হ্যাঁ। ককারান্ত। তাহলে ককারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। আমি ভাবলাম অ উ আ ই বোধহয় সবসময় স্বরবর্ণ দিয়ে, এরকম না, মানে হ্যাঁ আমি কেউ, ওটাই ভেবেছিলাম ব্যঞ্জন প্রথমে, বর্ণান্ত এবারে হতে স্যার পারে, বললেন যে তকারান্ত নকারান্ত ককারান্ত এসবও হয়। হ্যাঁ অবশ্যই। বিদ্যুৎ, বিদ্যুৎ যেমন লিখেছেন বোধহয়, যে হ্যাঁ, তকারান্ত। বিদ্যুৎ তকারান্ত তকারান্ত। স্যার স্যার বাক, স্যার ওটা বাক শব্দ কি হতে পারে স্যার? ওটা বাক শব্দ তো একই রকম ফর্ম হয়। না, ওটা বাক, বাক মানে কথা শব্দ, আমার মানে আমরা যেটা বলি ধ্বনি, সেটাই বলছি বাক। আমরা বলি না বাগ দেবী, সরস্বতী দেবীকে আমরা কি বলি, বাগ দেবী। তাহলে বাগ দেবী, ওখানে আসলে একটা বাক শব্দ আছে, ককার আছে, সন্ধি করে ককারটা গকার হয়েছে ওখানে, পরে দকার আছে বলে সন্ধি করে ককারটা গকার হয়ে বাগ দেবী এরকম হচ্ছে। শব্দটা আসলে বাক, ককারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। ঠিক আছে, তাহলে আজকে তাহলে আর কি এগোবো না, তাই তো? সৌরভত বাবু বলছেন যে আজকে আর এগোলে সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, আমারও তাই, আমারও মনে হচ্ছে তাই। হ্যাঁ স্যার, অল্প অল্প করে এগোলে আমাদের মনে হয় মাথায় ঢুকবে, একসঙ্গে অনেক কিছু হয়ে গেলে না স্যার মাথায় আর থাকছে না। আর তারপরে আজকেই করিয়ে দেবেন, আবার নেক্সট ক্লাসের আগে যদি সময় পাই হয়তো 15 মিনিট দেখবো, আমার আমার ক্ষেত্রে তাই হয়। আচ্ছা, ওই জন্য আমি অল্পই পড়াচ্ছি আপনাদেরকে, ক্লাসে হ্যাঁ বেশি করে আপনাদেরকে অ্যাক্টিভ রাখছি আর কি। আমরা সিলেবাস তো হ্যাঁ স্যার আমি ওইটাই খুব একটা ভালো। এগোচ্ছি না, আপনাদেরকে অ্যাক্টিভ রাখা হচ্ছে। তো তাহলে আচ্ছা, এইগুলো তো পাঠানো আছে আপনাদেরকে। এই যে স্টাডি মেটেরিয়াল যেটা এখানে দেখা যাচ্ছে, এটা তো আপনাদেরকে পাঠানো আছে তাই না? পদপরিচয় পাঠানো আছে এটা। তাহলে আমি ওই ক্লাস নোট যেটা আছে ওটা পাঠিয়ে দিচ্ছি, আর ওখানে আমি হোম টাস্ক কি করতে হবে সেটা লিখে দিচ্ছি। হ্যাঁ স্যার পদপরিচয়টা একবার একটু পাঠিয়ে দেবেন আমার ঠিক আচ্ছা, খেয়াল। পাঠিয়ে দিচ্ছি আমি এখন আরেকবার। বেশ, তাহলে ঠিক আছে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। তাহলে শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। হ্যাঁ, শুভরাত্রি স্যার। শুভরাত্রি।